আমরা লাস্ট ক্লাসে যতদূর পড়েছিলাম, আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম? ন্যাফ্রনের স্ট্রাকচার, তাই তো? দেখো, তাহলে আজকে আমরা তারপর কন্টিনিউ করব। দেখো, আমরা যদি দেখি তাহলে আমরা কি পড়ছিলাম? দেখো, আমরা পড়ছিলাম এটা হচ্ছে ন্যাফ্রনের স্ট্রাকচার বা ন্যাফ্রনের গঠন। সেখানে আমরা কি কি দেখেছিলাম সেগুলো আমাদের অলরেডি করা হয়ে গেছে। আজকে আমরা তারপরে রিমেনিং যে পার্টগুলো আছে সেগুলো আমরা, ওকে। দেখো, রিমেনিং পার্ট যদি আমরা দেখি তাহলে কি আছে? রিমেনিং পার্ট যদি আমরা দেখি তাহলে সেখান থেকে আমরা কি কি পড়বো? দেখো, আমরা যে ন্যাফ্রন যেটা দেখেছি, সেই ন্যাফ্রনের মধ্যে পার্টিকুলারলি আমরা ন্যাফ্রনের স্ট্রাকচার দেখেছি যে ন্যাফ্রনটা দেখতে কি রকম। আজকে আমরা কি দেখবো? দেখো, ন্যাফ্রনের এক একটা পার্ট আমরা দেখব। চলো, প্রথমে হেডিং দাও। তাহলে আশা করি আগের ক্লাসে সবাই স্ট্রাকচার পুরোপুরি কমপ্লিট হয়ে আছে। তাহলে আজকে প্রথমে হেডিং দাও, সেটা হচ্ছে আমাদের বেওমানের ক্যাপসুল। আচ্ছা, বেওমানের ক্যাপসুল কাকে বলে বলো? বেওমানের ক্যাপসুল, প্রথমে হেডিং দাও। চলো, হেডিং দাও। তাহলে আমরা এর আগের ক্লাসে যে যে স্ট্রাকচার গুলো পড়েছি সেগুলো সম্বন্ধে দু এক লাইন করে পড়বো এবং আমাদের নতুন যদি কোনো পয়েন্ট অ্যাড হয় সেগুলো আমরা অ্যাড করব। ওকে, চলো তাহলে প্রথমে শুরু করা যাক। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ম্যালপিজিয়ান কোনা। ম্যালপিজিয়ান কোনা দুটো জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে বেওমানের ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোমেরুলাস, তাই তো? তাহলে ম্যালপিজিয়ান কোনার কথা যদি আমরা বলি তাহলে প্রথমে হেডিং দাও, সেটা হচ্ছে ম্যালপিজিয়ান কোনা, তাই তো? তাহলে প্রথমে আমরা যেটা দেখবো সেটা ম্যালপিজিয়ান। তাহলে প্রথমে আমরা যেটা দেখবো সেটা কি? ম্যালপিজিয়ান, তাই তো? ম্যালপিজিয়ান কোনার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? ম্যালপিজিয়ান কোনা কাকে বলে ন্যাফ্রনের? দেখো, ম্যালপিজিয়ান কোনা মানে আমরা বলেছিলাম যে দুটো জিনিস নিয়ে ম্যালপিজিয়ান কণিকা তৈরি। ঠিক আছে, দুটো কি কি? একটা ছিল বেওমানের ক্যাপসুল আর একটা ছিল গ্লোমেরুলাস, তাই তো? একটা ছিল বেওমানের ক্যাপসুল আর একটা ছিল কি? আর একটা ছিল আমাদের গ্লোমেরুলাস। ওকে, চলো তাহলে প্রথমে আমরা কি দেখবো? দেখো, প্রথমে আমরা দেখবো সেটা হচ্ছে এই যে ম্যালপিজিয়ান কোনা, এই ম্যালপিজিয়ান কোনার মধ্যে প্রথমে আমরা কি দেখবো? দেখো, ম্যালপিজিয়ান কোনার মধ্যে আমরা প্রথমে দেখবো সেটা হচ্ছে বেওমানের ক্যাপসুল। ওকে, তাহলে এর আন্ডারে প্রথমে আমরা যেটা দেখবো বেওমানের ক্যাপসুল। তাহলে ম্যালপিজিয়ান কোনা দুটো জিনিস নিয়ে তৈরি, কি কি? দেখো, একটা হচ্ছে বেওমানের ক্যাপসুল, ছিল আমাদের বেওম্যানের ক্যাপসুল, ছিল আমাদের বেওম্যানের ক্যাপসুল, বেওম্যানের ক্যাপসুল। ওকে, আর তার সাথে কি ছিল বলো? তার সাথে আমাদের ছিল বেওমানের ক্যাপসুল ছিল, আরেকটা ছিল গ্লোমেরুলাস। আরেকটা কি ছিল? গ্লোমেরুলাস। এই দুটো জিনিস নিয়ে ম্যালপিজিয়ান কোনাকে তৈরি, তাই তো? আরেকটা কি ছিল? আরেকটা ছিল আমাদের গ্লোমেরুলাস, আরেকটা ছিল আমাদের গ্লোমেরুলাস। তাহলে দেখো, আমাদের ম্যালপিজিয়ান কোনা দুটো জিনিস নিয়ে তৈরি, কি কি? একটা হচ্ছে বেওমানের ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোমেরুলাস। দেখো, দুটো জিনিস যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের এরকম একটা ইউ শেপেডের, কাপ শেপেডের এরকম স্ট্রাকচার ছিল, তাই তো? তাহলে আমাদের কি ছিল? আমাদের একটা এরকম কাপ শেপেডের স্ট্রাকচার ছিল এবং এই যে কাপ শেপেডের যে স্ট্রাকচারটা, এই কাপ শেপেডের স্ট্রাকচারটাকে আমরা কি নাম দিয়েছিলাম? একে দিয়েছিলাম বেওমানের ক্যাপসুল। তাহলে এই কাপ শেপেডের যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বেওমানের ক্যাপসুল, তাই তো? এখন দেখো, এই যে বেওমানের যে ক্যাপসুল, এই বেওমানের ক্যাপসুলের মধ্যে আমাদের যে নলাকার অংশটা ভিতরে প্রবেশ করেছিল তাকে আমরা কি বলেছিলাম? তাকে আমরা বলেছিলাম অন্তর্মুখী ধমনিকা। তাকে আমরা কি বলেছিলাম? অন্তর্মুখী ধমনিকা, তাই তো? এবারে দেখো, অন্তর্মুখী ধমনিকা ভিতরে প্রবেশ করে সে বিভিন্ন জালকে ভাগ হয়ে গেছে, বিভিন্ন জালকে ভাগ হয়ে গেছে। জালকে ভাগ হওয়ার পর তারপরে সেটা বাইরে এরকম বার হয়েছে, তাই তো? তারপর সেটা বাইরে এরকম ভাবে বাইরে যেটা বার হয়েছিল তাকে আমরা বলেছিলাম বহির্মুখী ধমনী। ওকে, তাহলে দেখো, আমাদের কাপ শেপের যে স্ট্রাকচারটা সেটাকে আমরা বলেছিলাম কি? সেটাকে বলেছিলাম বেওমানের ক্যাপসুল, সেটাকে বলেছিলাম বেওমানের ক্যাপসুল। এবারে বেওমানের ক্যাপসুলের ভিতরে যে রক্ত জালকের গুচ্ছ, অর্থাৎ যে অন্তর্মুখী ধমনীটা যেটা ভিতরে প্রবেশ করছে, সে যে বিভিন্ন জালকের অংশ তৈরি করছে তাকে বলে গ্লোমেরুলাস। আর এই বেওমানের ক্যাপসুল আর গ্লোমেরুলাসকে একসাথে কি বলা হয়? ম্যালপিজিয়ান কোনা। তাহলে দেখো, এই যে অংশটা যেটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলেছি? দেখো, এই যে অংশটা, এটাকে আমরা বলেছি বেওমানের ক্যাপসুল। এই যে এই কাপ শেপেড স্ট্রাকচার, এটাকে আমরা বলেছি বেওমানের ক্যাপসুল। এটা হচ্ছে আমার, এটাকে আমরা বলেছি, ওকে, তাহলে এটাকে আমরা কি বলেছি? বেওম্যানের ক্যাপসুল।
এটাকে আমরা বলি দেহমানের। ওকে? আর দেখো এই যে রক্তজালক যে গুচ্ছটা এটাকে আমরা কি বলেছিলাম? এটাকে আমরা বলেছিলাম গ্লোমেরুলাস। এটাকে আমরা বলেছিলাম গ্লোমেরুলাস। এটাকে আমরা বলেছিলাম গ্লোমেরুলাস। চলো তাহলে প্রথমে আগে ২ লাইন লিখে নাও। লেখো। তাহলে আমরা ব্যবমানের প্রথমে আমরা কি লিখছি? আমরা প্রথমে দেখছি ম্যালপিজিয়ান কোনা। ম্যালপিজিয়ান কোনা দুটো জিনিস নিয়ে তৈরি সেটা আমরা ছবি এঁকেও দেখলাম। ওকে? চলো তাহলে প্রথমে লেখো। প্রথমে লেখো ব্যবমানের ক্যাপসুল। সবাই হেডিং দাও প্রথমে ১ এ। সেটা হচ্ছে ব্যবমানের ক্যাপসুল। তাহলে ১ এ হেডিং দাও সেটা হচ্ছে ব্যবমানের ক্যাপসুল। ওকে? দেখো ব্যবমানের ক্যাপসুল তাহলে আমরা কাকে বলছি? কাপ সেপারেটেড স্ট্রাকচারটাকে। দেখো আমরা যদি ভালোভাবে দেখি তাহলে এই যে কাপ সেপারেটেড যে স্ট্রাকচারটা, এই কাপ সেপারেটেড স্ট্রাকচারটাকে আমরা বলছি ব্যবমানের ক্যাপসুল। এই কাপ সেপারেটেড যে স্ট্রাকচারটা এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ব্যবমানের ক্যাপসুল। তাহলে লিখো, দেখো নেফ্রনের ফানেল সদৃশ্য, দেখো নেফ্রনের ফানেল সদৃশ্য অর্থাৎ ফানেলের মতো দেখতে, কাপ সেপারেট ফানেলের মতো। তাহলে নেফ্রনের ফানেল সদৃশ্য, ফানেল সদৃশ্য ফিত অংশ। তাহলে নেফ্রনের ফানেল সদৃশ্য ফিত অংশ। তাহলে ব্যবমানের ক্যাপসুল কি? না নেফ্রনের ফানেল সদৃশ্য ফিত অংশ যার মধ্যে গ্লোমেরুলাস অবস্থান করে। দেখো এই ব্যবমানের ক্যাপসুলের মধ্যেই তো গ্লোমেরুলাসটা আছে। যার মধ্যে গ্লোমেরুলাস অবস্থান করে তাকে ব্যবমানের ক্যাপসুল বলে। তাকে ব্যবমানের ক্যাপসুল বলে। তাকে ব্যবমানের ক্যাপসুল। আশা করি ক্লিয়ার সবাই। তাহলে ব্যবমানের ক্যাপসুল কাকে বললাম? না নেফ্রনের যেটা ফানেল সদৃশ স্ফীত অংশ যার মধ্যে গ্লোমেরুলাসটা অবস্থান করে। দেখতে পাচ্ছ সবাই ছবিতে এই যে ইউ আকৃতির কাপ শেপের স্ট্রাকচারটা, যেটা একটা ফানেল আকৃতির মতো স্ফীত অংশ আর যার মধ্যে গ্লোমেরুলাসটা অবস্থান করছে কোনো রক্তের জালক। ওকে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি ব্যবমানের ক্যাপসুল। ওকে, চলো এবারে দেখো এই যে ব্যবমানের ক্যাপসুল, নেক্সট এবারে এই যে ব্যবমানের ক্যাপসুল, তাহলে ব্যবমানের ক্যাপসুল আমরা কাকে বলেছি? দেখো তাহলে আমরা যদি ব্যবমানের ক্যাপসুলের কথা বলি তাহলে ব্যবমানের ক্যাপসুলে যে কাপ শেপেড এর দেখো দুটো স্তর। তাহলে মনে করো আমরা এই যে এরকম কাপ শেপের যে স্ট্রাকচারটা দেখেছি, দেখো এইরকম আমরা যে কাপ শেপেডের যে স্ট্রাকচারটা দেখেছি, এই যে অংশটা, তাহলে ন্যাফ্রনের এই যে কাপ শেপেডের যে স্ট্রাকচার, এই কাপ শেপেডের স্ট্রাকচারটাকে আমরা কি বলেছি? ব্যবমানের ক্যাপসুল। এখন দেখো এই যে ব্যবমানের যে ক্যাপসুল, এই ব্যবমানের ক্যাপসুলের দেখো দুটো স্তর। এই ব্যবমানের ক্যাপসুলের আমরা দেখতে পাচ্ছি দুটো স্তর, তাই তো? কটা স্তর? দুটো স্তর। কি কি দেখো? প্রথমে প্রথমে যদি আমরা দেখি তাহলে এই যে বাইরে, এই যে বাইরের যে স্তরটা দেখো, এই যে বাইরে, আমি চলো কালারটা চেঞ্জ করছি। মনে করো এই যে বাইরের যে স্তর, তাহলে ব্যবমানের ক্যাপসুলের বাইরের যে স্তর, এই বাইরের স্তরটাকে কি বলা হয়? দেখো এই যে বাইরের যে স্তরটা দেখতে পাচ্ছি, এই বাইরের স্তরটাকে বলা হয় কি? প্যারাইটাল স্তর। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্যারাইটাল স্তর। ওকে, এটাকে বলা হয় প্যারাইটাল। ওকে, তাহলে দেখো ব্যবমানের ক্যাপসুল যেটা, সেই ব্যবমানের ক্যাপসুলের বাইরের যে স্তরটা, সেই বাইরের স্তরটাকে বলা হয় প্যারাইটাল স্তর। এই প্যারাইটাল স্তরটা অ্যাকচুয়ালি কি নিয়ে তৈরি? নিশ্চয়ই কিছু কোষ নিয়ে তৈরি হবে। স্তর মানে কি? অনেকগুলো কোষ নিয়ে তৈরি। তো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ নিয়ে তৈরি। কি সিম্পল? এটা কি কোষ নিয়ে তৈরি? এটা তৈরি হয় সিম্পল, সিম্পল স্কোয়ামাস, এক ধরনের কোষ, ঠিক আছে? স্কোয়ামাস, স্কোয়ামাস, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল, এপিথেলিয়াল কোষ বা সেল যাও। তাহলে এই যে তুমি দেখতে পেলে প্যারাইটাল স্তর, এই প্যারাইটাল স্তরটা অ্যাকচুয়ালি কি কোষ নিয়ে তৈরি? এটা তৈরি হয় সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ নিয়ে তৈরি, প্যারাইটাল। এবার দেখো ভিতরে যদি তুমি দেখো, ওকে, তুমি যদি ভিতরের স্তরটা দেখো তাহলে ভিতরের স্তরটাকে কি বলা হয়? এই যে ভিতরে আমরা যে স্তরটা দেখতে পাই, এই যে এই দেখো এই হচ্ছে আরেকটা স্তর। তাহলে এই যে স্তরটা, এই স্তরটাকে বলা হয় ভিসেরাল স্তর। তাহলে এই যে স্তরটা, এই স্তরটাকে বলা হচ্ছে কি? এইটাকে বলা হচ্ছে ভিসেরাল স্তর। ইজ কল্ড ভিসেরাল, ভিসেরাল। এটাকে বলা হয়
ভিসেরাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বেওমানের ক্যাপসুল, এই বেওমানের ক্যাপসুলের দুটো স্তর। ভিতর দিকের স্তরটাকে বলছি ভিসেরাল স্তর। ভিতর দিকের স্তরটা কি বলছি? ভিসেরাল স্তর। আর দেখো বাইরের দিকের যে স্তরটা তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি প্যারাইটাল স্তর। আচ্ছা, ভিসেরাল স্তর কি নিয়ে তৈরি? সেম সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ নিয়ে তৈরি, কিন্তু এখানের কোষগুলো একটু মডিফাইড কোষ হয়। এখানের কোষগুলো কি কোষ হয়? মডিফাইড সেল। কিরকম মডিফাইড সেটা আমি বলছি। তাহলে এখানের কোষগুলো একটু মডিফাইড। তাহলে মডিফাইড সেল। মডিফাইড যদি বলা হয় যে মডিফাইড কি সেল, না মডিফাইড সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল মডিফাইড সেল। তাহলে নরমাল বাইরের যে স্তরটা যেটাকে আমরা প্যারাইটাল স্তর বলছি, সেটা হচ্ছে নরমাল সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ নিয়ে তৈরি, যেটাকে প্যারাইটাল স্তর বলছি। কিন্তু ভিতর দিকের যে ভিসারাল স্তরটা সেটা মডিফাইড সেল নিয়ে তৈরি। এবার কোশ্চেনটা হচ্ছে কি মডিফাইড স্তর নিয়ে তৈরি? দেখো, আমরা যদি এই মডিফাইড যে কোষগুলো, সেই মডিফাইড কোষগুলো যদি দেখি তাহলে কিরকম হয় দেখো। এই যে ভিসেরাল স্তর আছে, এই ভিসেরাল স্তরে যে কোষগুলো থাকে, ওকে, ভিসেরাল স্তরে যে কোষগুলো থাকে সেই কোষগুলো কিরকম দেখতে হয় দেখো। সেই কোষগুলো, এই যে কোষগুলো, সেই কোষগুলো এরকম দেখতে হয়। মনে করে এটা হচ্ছে কোষটা, কোষটার মধ্যে এইরকম কিছু উপবৃদ্ধি বেড়ে যায় কোষগুলোর মধ্যে। এটা মনে করে একটা কোষ, কোষটার মধ্যে দুটো উপবৃদ্ধি বেড়ে গেছে, ওকে। তাহলে এটা হচ্ছে মনে করো একটা কোষ, এটা হচ্ছে মডিফাইড। এটা কি? এটা হচ্ছে তোমার মডিফাইড কোষ। তাহলে নরমাল একটা কোষ, সেই কোষ থেকে দুটো উপবৃদ্ধি বার হয়। এই যে উপবৃদ্ধি বার হয়েছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পেডিসেল। এই যে উপবৃদ্ধি বার হয়েছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পেডিসেল। মনে রাখবে, ঠিক আছে? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পেডিসেল। দিস ইজ কল্ড পেডিসেল। এটাকে বলা হয় পেডিসেল, ওকে। আর দেখো, এই দুটো যে পেডিসেল, তাহলে পেডিসেল কটা আছে? পেডিসেল দুটো আছে। আর এই দুটো পেডিসেলের মাঝের যে জায়গাটা দেখো, এই যে জায়গা, দুটো পেডিসেলের এই যে মাঝের যে স্পেসটা, দুটো পেডিসেলের এই যে মাঝের যে স্পেসটা দেখতে পাচ্ছ, এই যে মাঝের জায়গাটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পরিস্রাবক ছিদ্র। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পরিস্রাবক ছিদ্র। এটাকে বলা হয়, এটাকে বলা হয় পরিস্রাবক ছিদ্র। এটাকে বলা হয় পরিস্রাবক। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, তাই তো? তাহলে আর এই পুরো কোষটাকে কি বলা হয়? এই কোষটার নাম হচ্ছে পোডোসাইট। কোষটাকে কি বলা হয়? কোষটাকে বলা হয় পোডোসাইট। তাহলে পুরো কোষটার নাম কি? পুরো কোষটার নাম হচ্ছে পোডোসাইট। এটাকে বলা হয় পোডোসাইট। পোডোসাইট। তাহলে দেখো, আমাদের ব্যাওমানের ক্যাপসুলের ভিতরের যে স্তরটা, সেই স্তরটাকে বলা হয় কি? ভিসেরাল স্তর। আর ভিসেরাল স্তর যে কোষ নিয়ে তৈরি, সেই কোষগুলোকে বলা হয় পোডোসাইট কোষ। কি কোষ বলা হয়? পোডোসাইট কোষ। পোডোসাইট কোষ কিরকম? নরমাল একটা এপিথেলিয়াল কোষ, যার মধ্যে দুটো উপবৃদ্ধি বার হয় একটা কোষে। সেই দুটো উপবৃদ্ধিকে বলা হয় পেডিসেল। দুটো উপবৃদ্ধি অর্থাৎ পেডিসেলের মাঝের যে ছিদ্র থাকে একটা, তাকে বলা হয় পরিস্রাবক ছিদ্র। আর গোটা কোষটাকে বলা হয় পোডোসাইট। এইরকম অনেকগুলো কোষ পরপর যুক্ত হয়ে একটা স্তর তৈরি করেছে, যে স্তরের নাম হচ্ছে ভিসেরাল স্তর, যেটা বেওমানের ক্যাপসুলের ভিতর দিকে অবস্থিত। আশা করি সবার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, ওকে। তাহলে এখানে কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো এটাই যে বেওমানের ক্যাপসুল যেটা ইউ আকৃতির স্ট্রাকচার আছে, বা বলতে পারো যেটা ফানেল শেপের আছে, তার দুটো স্তর। বাইরের দিকে স্তরটাকে বলছি আমরা প্যারাইটাল স্তর, যেটা নরমাল সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ নিয়ে তৈরি। আর ভিতরের স্তরটাকে বলা হয় ভিসারাল স্তর, যেটা মডিফাইড এপিথেলিয়াল কোষ নিয়ে তৈরি। কিরকম মডিফাইড? না প্রত্যেকটা কোষের থেকে দুটো করে উপবৃদ্ধি বার হবে, যে উপবৃদ্ধিগুলোকে বলা হয় পেডিসেল। দুটো পেডিসেলের মাঝে একটা করে পরিস্রাবক ছিদ্র থাকবে। আর পুরো কোষটাকে বলবো পোডোসাইট। অর্থাৎ ভিসেরাল স্তরটা যে কোষগুলো নিয়ে তৈরি হয় তাকে বলা হয় পোডোসাইট কোষ। মানে অনেকগুলি পোডোসাইট কোষ নিয়ে পরে ভিসেরাল স্তর তৈরি হয়। এই হচ্ছে আমাদের বেওমানের ক্যাপসুল, ওকে। এবার দেখো, এই যে ছিদ্রটা এতে কি হয় দেখো, একটু যদি ব্যাপারটা বলি। তাহলে এই যে এখানে রক্তের জালকগুলো যেগুলো আছে, এইখানে দেখো, এইখানে যে রক্তের জালকগুলো আছে কোথায়? এই বেওমানের ক্যাপসুলের ভিতরে। এই যে এইখানে, এই যে রক্তের জালক, এই রক্ত থেকে রক্তর যে দূষিত পদার্থগুলো সেগুলো পরিস্রাবক ছিদ্রের মাধ্যমে, এই যে আমি কি বললাম, ভিসেরাল স্তরটা এখানে কি কোষ আছে? এই কোষটা আছে, এই পোডোসাইট কোষ। তাহলে এই যে রক্ত থেকে দূষিত পদার্থগুলো কি করবে? এই পোডোসাইট কোষের মধ্য দিয়ে এখানে ভিতরে ঢুকবে। কার ভিতরে? বেওমানের ক্যাপসুলের ভিতরে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে।
চলো তাহলে প্রথমে আমরা কি পড়লাম, ম্যালপিজিয়ান কোণ আর বেওমানের ক্যাপসুল। এবারে বেওমানের ক্যাপসুল বাদ দিয়েও 2 নম্বর কি আছে ম্যালপিজিয়ান কোণে আর কার আন্ডারে, গ্লোমেরুলাস। তাহলে আশা করি এটা সবাই এঁকে নিয়েছো এবং ব্যাপারটা বুঝে গেছো। চলো এবারে নেক্সট 2 নম্বর হেডিং তো গ্লোমেরুলাস। তাহলে বেওমানের ক্যাপসুলের 2 নম্বর যে অংশ আমাদের, তাহলে বেওমানের ক্যাপসুলের সরি ম্যালপিজিয়ান কোণার আমাদের যে 2 নম্বর যে অংশ, ওকে, ম্যালপিজিয়ান কোণার 2 নম্বর অংশ হচ্ছে আমাদের গ্লোমেরুলাস। চলো এবারে হেডিং দাও গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস কাকে বলে দেখো, তাহলে একে আমরা বেওমানের ক্যাপসুল পড়ে নিলাম, ওকে, একে আমরা পড়লাম কি বেওমানের ক্যাপসুল। বেওমানের ক্যাপসুলের পর 2 নম্বর আমাদের কি আছে, 2 নম্বর আছে আমাদের গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস কে সেটা অলরেডি আমাদের জানাই আছে, কিন্তু দু একটা জিনিস লিখে নাও। তাহলে গ্লোমেরুলাস সেকেন্ড আমাদের কে আছে, গ্লোমেরুলাস, ওকে, 2 নম্বর আছে আমাদের গ্লোমেরুলাস। দু নম্বর আছে আমাদের গ্লোমেরুলাস। তাহলে বলো গ্লোমেরুলাস আমরা কাকে বলবো, দেখো আমরা যদি গ্লোমেরুলাসের কথা বলি, তাহলে গ্লোমেরুলাস মানে হচ্ছে এই যে বেওমানের ক্যাপসুল দেখলে, এই বেওমানের ক্যাপসুলের ভিতরে, এই যে বেওমানের ক্যাপসুল দেখলে, জাস্ট এক মিনিট, এই যে বেওমানের ক্যাপসুল দেখলে, এই বেওমানের ক্যাপসুলের ভিতরে এই যে রক্তের জালকগুলো যেগুলো দেখছো, এই যে রক্তের জালকগুলো দেখছো, অর্থাৎ যে অন্তর্মুখী ধমনিকা ভিতরে প্রবেশ করার পর তারপরে যে বিভিন্ন রক্ত জালকে ডিভাইড হয়ে গেছে, সেই রক্ত জালকগুলোকে একসাথে কি বলি, গ্লোমেরুলাস। তাহলে লেখো গ্লোমেরুলাস কাকে বলে, ছবিতে তো আমরা দেখেই নিয়েছি যে কি। তাহলে গ্লোমেরুলাসে লেখো আমরা কাকে বলবো গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস মানে হচ্ছে, লেখো বেওমানের ক্যাপসুল পরিবেষ্টিত, লেখো বেওমানের ক্যাপসুল পরিবেষ্টিত, তাহলে আমরা কাকে বলবো গ্লোমেরুলাস, লেখো বেওম্যানের ক্যাপসুল পরিবেষ্টিত, বেওম্যানের ক্যাপসুল, বেওমানের ক্যাপসুল পরিবেষ্টিত, মানে ওর মধ্যে আছে, পরিবেষ্টিত। তাহলে বেওমানের ক্যাপসুল পরিবেষ্টিত রক্তজালক গুচ্ছকে, পরিবেষ্টিত, পরিবেষ্টিত রক্ত জালক গুচ্ছকে, কাকে, রক্তজালক গুচ্ছকে গ্লোমেরুলাস বলে, রক্তজালক গুচ্ছকে গ্লোমেরুলাস বলে। তাহলে গ্লোমেরুলাস কাকে বলে, দেখো ছবিতে দেখতেই পাচ্ছ, এই যে আমাদের বেওমানের ক্যাপসুল আছে যেটা ফানেল সেপেডের, তার ভিতরে যে রক্তজালকের গুচ্ছগুলো আছে তাকেই বলে গ্লোমেরুলাস। আর এই রক্তজালকের গুচ্ছগুলো কি থেকে শুরু হয়েছে না, ভিতর দিকে ঢুকছে অন্তর্মুখী ধমনিকা, তারপর সেটা বিভিন্ন জালকে ভাগ হয়ে গেছে, যেটাকে আমরা বলছি গ্লোমেরুলাস, ওকে। এবারে দেখো নেক্সট পয়েন্টে লিখো, তাহলে বেওমানের ক্যাপসুল কাকে বলে বুঝে গেলে। এবারে নেক্সট পয়েন্টে লেখো এটা কোথা থেকে তৈরি হচ্ছে, লেখো অন্তর্মুখী ধমনিকা, নেক্সট পয়েন্ট লেখো, নেক্সট পয়েন্ট লেখো অন্তর্মুখী ধমনিকা, অন্তর্মুখী ধমনিকা, অন্তর্মুখী ধমনিকা গ্লোমেরুলাসে প্রবেশ করে, অন্তর্মুখী ধমনিকা গ্লোমেরুলাসে প্রবেশ করে, অন্তর্মুখী ধমনিকা মানে ভিতরে যে ঢুকছে রক্তের জালকটা, গ্লোমেরুলাসে প্রবেশ করে প্রায় 50টি রক্তনালীতে বিভক্ত হয়ে, প্রায় 50টি রক্তনালীতে বিভক্ত হয়ে, প্রায় 50টি রক্তনালীতে বিভক্ত হয়ে জালক পিণ্ড গঠন, বিভক্ত হয়ে জালক পিণ্ড গঠন করে, জালক পিণ্ড গঠন করে, কি গঠন করে, জালক পিণ্ড, ওকে। তাহলে আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি ব্যাপারটা কি বললাম বলো আরেকবার বলছি, যে অন্তর্মুখী যে ধমনিকা, আমাদের যে অন্তর্মুখী ধমনিকা দেখো, যেটা এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি, এই দেখো এই যে এইটা, এই যে এইটা, এটা আমার কি ছিল, এটা ছিল আমার অন্তর্মুখী ধমনিকা। অন্তর্মুখী ধমনিকা ভিতরে প্রবেশ করার পর এই যে অনেকগুলো জালকে গুচ্ছ, যে কটা, প্রায় 50টা জালকে, রক্ত জালকে বিভক্ত হচ্ছে, দিয়ে তৈরি করছে যে জালক পিণ্ডটা, তাকে আমরা বলছি কি, তাকে আমরা বলছি গ্লোমেরুলাস, ওকে। চলো নেক্সট এবার, তাহলে গ্লোমেরুলাস কাকে বলে বুঝতে পারলে। তাহলে ওভারঅল যদি আমরা দেখি, তাহলে ম্যালপিজিয়ান কোনা দুটো অংশ নিয়ে তৈরি, একটা বেওমানের ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোম। এবারে নেক্সট আমরা কি দেখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নেক্সট হেডিং দাও,
তাহলে নেক্সট টপিক আমাদের কি কি? নেক্সট টপিক হচ্ছে এখানে, সেটা হচ্ছে গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, গ্লোমেরুলাস। তাহলে নেক্সট টপিক লেখো, গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র মানেটা কি বলছি? গ্লোমেরুলাস সন্নিহিত। ওকে, তাহলে আমরা কি পড়ছি? গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র। এই যে গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র, এই গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্রকে আমরা ইংরেজিতে একটা টার্ম দিই। এই গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র যেটা, একে আমরা ইংরেজিতে একটা টার্ম দিই, যেটাকে বলা হয় কি? জাক্সট্রা গ্লোমেরুলাস অ্যাপারেটাস। এটাকে আমরা ইংরেজিতে কি বলি? ইংরেজিতে আমরা বলি কি এটাকে? জাক্সট্রা। এটাকে বলা হয় জাক্সট্রা গ্লোমেরুলাস। জাক্সট্রা গ্লোমেরুলাস। জাক্সট্রা গ্লোমেরুলাস অ্যাপারেটাস। অ্যাপারেটাস, ঠিক আছে? অনেক সময় বাংলাতে ইংরেজি টার্মটাকে লিখে দেয় অ্যাপারেটাস, মানে বাংলাতে লেখা থাকবে অথচ তোমার লেখা থাকবে জাক্সট্রা গ্লোমেরুলাস অ্যাপারেটাস। তখন তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, তার জন্য ইংরেজি টার্মটাও মনে রাখবে। এটা কি বলা হয়? এটাকে বলা হয় জাক্সট্রা গ্লোমেরুলাস অ্যাপারেটাস। এটাকে বলা হয় জাক্সট্রা গ্লোমেরুলাস। এটাকে বলা হয় জাক্সট্রা গ্লোমেরুলাস অ্যাপারেটাস। চলো দেখা যাক জিনিসটা কি, আমরা ভালো করে দেখবো যে এই যে জাক্সট্রা গ্লোমেরুলাস অ্যাপারেটাস যাকে বললাম, এটা অ্যাকচুয়ালি কি। দেখো, আমরা যদি জাক্সটা গ্লোমেরুলাস অ্যাপারেটাস দেখতে চাই, ভালো করে বুঝো। দেখো, আমাদের প্রথমে আমরা যদি দেখি, তাহলে বেওমানের ক্যাপসুল আছে আমাদের। কি আছে বলো? আমাদের আছে বেওমানের ক্যাপসুল। তাহলে প্রথমে মনে করো আমাদের এখানে আছে বেওমানের ক্যাপসুল। ওকে, তাহলে এটাকে আমরা কি বলেছি? এটাকে আমরা বলেছি বেওমানের ক্যাপসুল, যেটা ফানেল শেপেড। এই মাত্র পড়লাম আমরা। তাহলে এটা হচ্ছে আমার বেওমানের ক্যাপসুল। ওকে, এখন দেখো, এই যে বেওমানের ক্যাপসুল, এই বেওমানের ক্যাপসুল নিচে যে নলাকার অংশ তৈরি করে, বেওমানের ক্যাপসুল নিচে যে নলাকার অংশ তৈরি করে, সেই নলাকার অংশকে আমরা কি বলেছি? এই যে নলাকার যে অংশ তৈরি করে, এই নলাকার অংশকে আমরা কি নাম দিয়েছি? এই নলাকার অংশকে আমরা বলেছি পোরা সংবর্ত নালী। এখন এই পোরা সংবর্ত নালীটা এরপরে কি হয়েছে? নিচে ইউ আকৃতির নলাকার অংশে পরিণত হয়, তাই তো? নিচে কি হয়েছে? এরকম ইউ আকৃতির নলাকার অংশে পরিণত। এরকম ইউ আকৃতির নলাকার অংশে পরিণত। এটাকে আমরা কি বলেছি? হেনরি লুপ। এরপরে কি হয়েছে না, আমাদের আরেকটা নলাকার অংশে বিভক্ত হয়েছে। এই যে নলাকার যে অংশটা, এই নলাকার অংশটাকে আমরা কি বলেছি? দূরবর্তী নালী। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলেছি দূরবর্তী নালী। তারপর সেটা গিয়ে পরে সংগ্রাহী নালিকার সাথে যোগ, তারপরে সেটা গিয়ে পরে সংগ্রাহী নালিকার সাথে যোগ। এটা আলাদা ব্যাপার। এটা হচ্ছে একটা কমপ্লিট আমাদের নেফ্রনের স্ট্রাকচার। এখন দেখো, এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস কি জানি? এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে কি না, এর সাথে সাথে আমরা জানি যে এই বেমনের ক্যাপসুলের ভিতরে আমার কে ঢুকছে? অন্তর্মুখী ধমনিকা। এই দেখো, আমার ভিতরে কে ঢুকলো? ভিতরে ঢুকলো অন্তর্মুখী ধমনিকা। অন্তর্মুখী ধমনিকা ভিতরে প্রবেশ করার পর সে বিভিন্ন রক্ত জালকে ভাগ হয়ে যাবে। এখানে এই দেখো, এরকম বিভিন্ন রক্ত জালকে ভাগ হয়ে যাবে। বিভিন্ন রক্ত জালকে ভাগ হওয়ার পর সে বাইরে বার, যখন সে বাইরে বার হবে, তাকে আমরা কি বলি? বহির্মুখী ধমনিকা। তাহলে আমাদের এখানে ব্যাপারটা দাঁড়ালো এটাই যে একটা ধমনী সেটা কি করলো? বেমানের ক্যাপসুলে প্রবেশ করলো, যেটাকে আমরা কি বলেছি? যেটাকে আমরা বলেছি অন্তর্মুখী ধমনী। তারপর সে অনেকগুলো জালকে ভাগ হয়ে একটা জালক পিণ্ড গঠন করলো, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলছি গ্লোমেরুলাস। তারপরে সেটা বাইরে যখন বার হলো, সেটাকে কি বলছি? বহির্মুখী ধমনিকা। তাহলে এটা আমার কি? এটা হচ্ছে আমার বহির্মুখী ধমনী। তাহলে এটা হচ্ছে আমার বহির্মুখী। তাহলে এটা হচ্ছে আমার বহির্মুখী। এখন দেখো, তারপর আমি তোমাদেরকে কি বলেছিলাম?
এই যে বহির্মুখী ধমনিকাটা সেটা তারপর পুনরায় আবার নেফ্রনের চারিদিকে জড়িয়ে থাকে, মানে এইরকম। এবারে এই বহির্মুখী ধমনিকাটা আবার পুনরায়, এই যে বহির্মুখী ধমনিকাটা এটা আবার পুনরায় পুরো নেফ্রনের গায়ে জড়িয়ে থাকে, কারণ পুনরায় আবার রক্তকে পরিশ্রুত করে এরকম গোটা গায়ে জড়িয়ে থাকে। তাই তো? এটা আমরা আগের ক্লাসে দেখি। এবার আমার বলার যেটা বক্তব্য সেটা হচ্ছে, দেখো এই যে অংশটা যেটা দেখতে পাচ্ছ, এই অংশটাকে কি বলছি আমরা? এই যে এই অংশটা, এই অংশটাকে আমরা বলছি দূরবর্তী নালিকা, তাই তো? বা যেটাকে আমরা কি বলি? দূরবর্ত নালিকা। তাহলে এটাকে আমরা কি বলেছি? এটাকে আমরা বলেছি দূরবর্ত নালিকা। এটা হচ্ছে আমার দূরবর্ত নালিকা। এটা নেফ্রনের এই অংশ, দূরবর্ত নালিকা। ওকে, এবারে দেখো তোমার যে বহির্মুখী ধমনিকাটা যে জালকটা বার হচ্ছে, ঠিক যে জায়গায় দূরবর্ত নালিকা এবং বহির্মুখী ধমনিকা এক জায়গায় পাশে পাশে যাচ্ছে, সেই জায়গায় আমি একটা স্পেশাল স্ট্রাকচার পাবো। বারবার ধরে বলছি, এই জায়গাটা ভালো করে দেখো। এই জায়গায় আমি কি পাবো? একটা স্পেশাল স্ট্রাকচার পাবো। সেই স্পেশাল স্ট্রাকচারটা কি? দেখো এই জায়গাতে যদি আমি দেখি, তাহলে এই জায়গাতে আমি দেখো একটা স্পেশাল স্ট্রাকচার পাবো। কোন জায়গাটায় বলো তো? জাস্ট এই জায়গাটা, এই যে জায়গাটা যেটা দেখছো, এই জায়গাটা, এই যে এই জায়গাটা, অর্থাৎ যে জায়গাতে কি হচ্ছে না, যে জায়গাতে আমার, যে জায়গাতে আমার দূরবর্ত নালী এবং বহির্মুখী ধমনিকা এক জায়গায় আছে, মানে এই জায়গাটা, যে জায়গাটা আমি বক্স করলাম দেখো, মানে এই জায়গাটা। তাহলে দেখো এখানে দূরবর্ত নালিকা এবং বহির্মুখী ধমনিকা পাশাপাশি। এই জায়গাটা অ্যাকচুয়ালি দেখতে কিরকম হয় সেটা আমরা এবারে দেখব। মানে এই জায়গাটাকে আমি এবারে তোমাকে এখানে বড় করে দেখাচ্ছি। এই জায়গাটা এবার আমি তোমাকে এখানে বড় করে দেখাচ্ছি। এই জায়গাটাকেই বলা হয় গ্লোমেরুলার সন্নিহিত যন্ত্র। তাহলে গ্লোমেরুলার সন্নিহিত যন্ত্র কোন জায়গাটা? ঠিক নেফ্রনের দূরবর্তী নালিকা এবং বহির্মুখী ধমনিকার পাশাপাশি যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয়, এই যে জায়গাটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা, এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয় গ্লোমেরুলার সন্নিহিত যন্ত্র। কিন্তু দেখো আমি একটু ভালোভাবে এখানে তোমাদেরকে ব্যাপারটা দেখাচ্ছি। মনে করো, মনে করো তোমার এটা হচ্ছে বহির্মুখী ধমনিকা। আমি তোমাকে দেখাচ্ছি, মনে করে এটা, এটা হচ্ছে আমার বহির্মুখী ধমনিকা। এইটা, এটা হচ্ছে আমার বহির্মুখী ধমনিকা। ওকে, এটা আমার কি? এটা হচ্ছে আমার মিট মিট তাহলে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার বহির্মুখী ধমনী। তাহলে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার বহির্মুখী ধমনী। এটা হচ্ছে আমার বহির্মুখী ধমনী। ওকে, যেটা এখানে ক্রস করছে। তাহলে এটা আমার কি? এটা হচ্ছে আমার বহির্মুখী ধমনী। এটা হচ্ছে আমার বহির্মুখী, বহির্মুখী। আচ্ছা আমার সাইডে জায়গা হচ্ছে না, চলো আমি নিচে লিখছি। এটা হচ্ছে বহির্মুখী ধমনিকা, বহির্মুখী ধমনিকা। আর ঠিক তার পাশটা দিয়ে কে যাচ্ছে বলো? ঠিক তার পাশটা দিয়ে যাচ্ছে দূরবর্ত নালিকা। ঠিক তার পাশটা দিয়ে যাচ্ছে মনে করো দূরবর্ত নালিকা। তাহলে ঠিক এই যে জায়গাটা, তার পাশ দিয়ে যাচ্ছে, তার পাশ দিয়ে যাচ্ছে মনে করো, এটা হচ্ছে আমার দূরবর্ত নালিকা। তাহলে এটা হচ্ছে আমার দূরবর্ত, দূরবর্ত। ওকে, এটা হচ্ছে আমার দূরবর্ত নালী। এখন দেখো এই যে দূরবর্ত যে নালী, এই দূরবর্ত নালীতে এখানে এই যে দূরবর্ত যে নালী, এই দূরবর্ত নালীতে কি হবে দেখো, এই দূরবর্ত নালী যদি দেখো, তাহলে দূরবর্ত নালীতে কিছু কোষ নিয়ে তৈরি। দেখো এই যে দূরবর্ত নালীটা যেটা, এই দেখো এখানে ঠিক যে জায়গায় দূরবর্ত নালী আর বহির্মুখী ধমনী পাশাপাশি চলে আসছে, এই জায়গাটা,
দেখো আমরা যদি দূরবর্ত নালী দেখি, তাহলে দূরবর্ত নালী কিছু কোষ নিয়ে তৈরি, নলাকার অংশ মানে কিছু কোষ নিয়ে তৈরি, তাহলে এগুলো কিছু কোষ নিয়ে। কিন্তু ঠিক যে জায়গাটা, ভালো করে দেখো, যে জায়গাতে এই দূরবর্ত নালীটা বহির্মুখী ধমনিকার পাশে পাশে চলে আসে, সেখানের যে কোষগুলো, সেগুলো একটু স্পেশাল টাইপের কোষ হয়। সেগুলো কি টাইপের কোষ হয়? সেগুলো একটু স্পেশাল টাইপের কোষ হয়। চলো আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এই জায়গার যে কোষগুলো, এই জায়গার কোষগুলো একটু স্পেশাল টাইপের কোষ হয়। তাহলে আমি কি বললাম আরেকবার বুঝো। আমাদের যে দূরবর্ত যে নালিকা, সেই দূরবর্ত নালিকাটা কি অনেকগুলো পরপর পরপর কোষ নিয়ে তৈরি। তো ঠিক যে পজিশনে এই দূরবর্ত নালিকাটা তোমার বহির্মুখী ধমনিকার পাশে চলে আসে, সেই জায়গায় কোষগুলো একটু পরিবর্তিত হয়ে যায় এবং এই কোষগুলোকে বলা হয় ম্যাকুলা ডেনসা কোষ। তাহলে এই যে কোষগুলো, যেটা আমি রেড কালারে করলাম এখানে, এগুলোকে বলা হয় ম্যাকুলা ডেনসা। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ম্যাকুলা ডেনসা কোষ। ভালো করে মনে রাখো, শর্ট কোশ্চেন আসবে, ঠিক আছে? ম্যাকুলা ডেনসা কোষ। তাহলে ম্যাকুলা ডেনসা কোষ কি না, দূরবর্ত নালী বহির্মুখী ধমনিকার ঠিক পাশে যে মডিফাইড এপিথেলিয়াল কোষগুলো থাকে তাকেই বলে ম্যাকুলা ডেনসা। তাহলে ম্যাকুলা ডেনসা কি বটে? এক ধরনের মডিফাইড কোষ। কার মধ্যে থাকে? দূরবর্ত নালীর মধ্যে থাকে। পার্টিকুলার কোন জায়গায় না, যখন দূরবর্ত নালিকাটা বহির্মুখী ধমনিকার ঠিক পাশে চলে আসে, সেই জায়গার কোষ হচ্ছে। ঠিক একই ভাবে দেখো, সেম টু সেম আমাদের যে বহির্মুখী ধমনিকা, সেটা অনেকগুলো কোষ নিয়ে তৈরি। দেখো, সেটা অনেকগুলো কোষ নিয়ে তৈরি। তার মধ্যে ঠিক পার্টিকুলার যে জায়গাটা দূরবর্ত নালিকার পাশে চলে আসে, যে জায়গাগুলো দূরবর্ত নালিকার পাশে চলে আসছে কার? বহির্মুখী ধমনীর, সেখানের কোষগুলো কিছু মডিফাইড কোষ। এটাকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এখানেরও কিন্তু কিছু আমি মডিফাইড কোষ পাই। তাহলে পার্টিকুলার যে পজিশনটা কার কাছে চলে আসছে? দূরবর্ত নালীর পজিশনে চলে আসছে, সেইখানের যে কোষগুলো, সেই কোষগুলো কিন্তু মডিফাইড। এই কোষগুলোকে বলা হয় কি? এই কোষগুলোকে বলা হয় জেজি সেল। এই যে আমি এখানে করলাম, এই যে কোষগুলো, এই কোষগুলোকে কি বলা হয়? এই কোষগুলোকে বলা হয় জেজি সেল। জেজি সেল মানে কি দেখো, জেজি সেল, জেজি সেল মানে হচ্ছে জ্যাক্সট্রা গ্লোমেরুলাস কোষ। জেজি কথা অর্থ হচ্ছে জ্যাক্সট্রা গ্লোমেরুলাস কোষ। তাহলে এটা কি বলা হয়? এটাকে বলা হয় জ্যাক্সট্রা গ্লোমেরুলাস কোষ। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি জেজির ফুল ফর্ম কি। জেজির ফুল ফর্ম হচ্ছে, আমি সাইডে লিখছি, তাহলে এখানে জ্যাক্সট্রা, জ্যাক্সট্রা গ্লোমেরুলাস, জ্যাক্সট্রা, তারপরে গ্লোমেরুলাস কোষ, জেজি শর্ট ফর্ম, গ্লোমেরুলাস, জ্যাক্সট্রা গ্লোমেরুলাস, জ্যাক্সট্রা গ্লোমেরুলাস কোষ হচ্ছে জেজি কোষ। তাহলে জেজি কোষ কি? জেজি কোষ হচ্ছে এক ধরনের মডিফাইড কোষ। কার কোষ? বহির্মুখী ধমনিকার কোষ। কোন জায়গায় না, ঠিক যে জায়গাটা দূরবর্তী নালিকার পাশে চলে আসছে, সেই পজিশনের কোষগুলো, বহির্মুখী ধমনিকার কোষগুলো কি হয়ে যাচ্ছে? মডিফাইড হয়ে, যার নাম দিচ্ছি জেজি। ওকে, তাহলে দেখো আমরা কি পাচ্ছি না, বহির্মুখী ধমনিকা আর এদিকে দূরবর্ত নালী, এই দুটো নালী যখন পাশাপাশি আসছে, তখন দুজনের পাশাপাশি কোষগুলো মডিফাইড। দূরবর্ত নালীর কোষগুলো মডিফাইড হচ্ছে ম্যাকুলা ডেনসা, আর এদিকে তোমার বহির্মুখী ধমনিকার যে কোষগুলো, সেগুলো মডিফাইড হচ্ছে জেজি। এবার দেখো দুজনের মাঝে, ঠিক জেজি কোষ আর ম্যাকুলা ডেনসা, এই দুটো কোষের মাঝের যে অংশ, দুটো কোষের মাঝের যে অংশটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাও কিন্তু ফাঁকা থাকবে না। এখানেও স্পেশাল টাইপের কিছু কোষ থাকবে। এখানেও, এখানেও কিছু কোষ থাকবে, ভরাট থাকবে, কিছু কোষ থাকবে। এই যে কোষগুলো, এই কোষগুলোকে বলা হয় প্যাকিং কোষ বা বলা হয় মেসেঞ্জিয়াল কোষ। তাহলে এই যে আমি যেটা গ্রিন কালারে করলাম, এগুলোকে বলা হয় প্যাকিং কোষ বা মেসেঞ্জিয়াল কোষ। চলো আমি লিখছি প্যাকিং কোষ, PACKING, প্যাকিং সেল, যেহেতু ওই ফাঁকা জায়গায় প্যাক রাখছে, হ্যাঁ, প্যাকিং সেল। বা এটাকে বলা হয়, লিখে নাও, মেসেঞ্জিয়াল কোষ। মেসেঞ্জিয়াল, ময়েকা দন্ত সেকা দন্ত না, মেসেঞ্জিয়াল। ওকে, মেসেঞ্জিয়াল কোষ। এখন দেখো, তাহলে এখান থেকে আমি কি কি পেলাম? এখান থেকে আমি পেলাম, এখান থেকে আমি কি কি পেলাম দেখো, এখান থেকে আমি পেলাম, এখান থেকে আমি পেলাম কি কি দেখো, এখান থেকে আমি পেলাম ঠিক যে জায়গাতে বহির্মুখী ধমনিকা এবং দূরবর্ত নালী, দূরবর্ত নালী মানে নেফ্রনের দূরবর্ত নালী, ঠিক এই জায়গাটা দেখো, আমি তোমাদেরকে যে ছবিটা এখানে দেখিয়েছি, ঠিক দূরবর্ত নালী এবং যে বহির্মুখী ধমনিকা, দুজন যে জায়গায় পাশাপাশি চলে আসছে, সেই জায়গায় আমরা
তিনটা স্পেশালি কোষ পাচ্ছি। দেখো তিনটা স্পেশালি কোষ পাচ্ছি। কি কি কোষ পাচ্ছি? এখানে তিনটা স্পেশালি আমরা পাশাপাশি তিনটা স্পেশাল কোষ পাচ্ছি। তিনটা স্পেশাল কোষ কি দেখো, এক নম্বর কি পাচ্ছি আমরা? এক নম্বর আমরা পাচ্ছি সেটা হচ্ছে বহির্মুখী ধমনিকা স্পেশাল কোষ, যার নাম হচ্ছে জেজি কোষ। যার নাম কি? যার নাম হচ্ছে জেজি কোষ। যার নাম কি? যার নাম হচ্ছে জেজি কোষ বা জেজি সেল। ওকে, তারপরে জেজি কোষের পর ফাঁকা জায়গাটাতে কি পাচ্ছি? পেকিং সেল। ফাঁকা জায়গাতে কি পাচ্ছি? এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা পেকিং সেল। এখানে আমরা পাচ্ছি পেকিং সেল। আর ঠিক তার নিচে যেখানে দূরবর্ত নালী আছে, ঠিক তার নিচে যেখানে দূরবর্ত নালী আছে, এখানে আমরা মডিফাইড কোষ যেগুলো পাচ্ছি সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে ম্যাকুলা ডেনসা। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ম্যাকুলা। এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে ম্যাকুলা ডেনসা। এটাকে বলা হচ্ছে ম্যাকুলা। তাহলে এই যে তিনটা কোষ যারা পাশাপাশি একসাথে চলে আসছে, এগুলোকে একসাথে বলা হয় কি? গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র বা জাক্সট্রা গ্লোমেরুলাস অ্যাপারেটাস। তাহলে এই তিনটা যে আমরা পেলাম কোষ পাশাপাশি, এই তিনটা কোষকে আমরা একসাথে কি বলবো? এটাকে বলবো গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র বা জাক্সট্রা গ্লোমেরুলাস অ্যাপারেটাস। তাহলে এটাকে আমরা বলবো গ্লোমেরুলাস, যেটা আমরা হেডিং দিয়েছিলাম, এটাকে আমরা বলবো গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র, গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর 2 মার্কস। 2 নম্বরের কোশ্চেন জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র আমরা কাকে বললাম? না, গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র আমরা বললাম, তাহলে আমি পার্টিকুলার তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা ছবিতে যদি দেখি তাহলে পার্টিকুলার আমরা কোথায় পাচ্ছি? দেখো এই যে পোরশনটা, এই যে পোরশনটা, কোন পোরশনটা বলো তো? এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা যেটা আমি বক্স করলাম এখানে দেখো, এই যে জায়গাটা, যে জায়গাতে আমি কি পাচ্ছি? যে জায়গাতে আমি তিনটাই পাচ্ছি। তাহলে এই যে জায়গাটা আমি বক্স করলাম, এই বক্সের জায়গাটা ভালো করে দেখো। এই যে জায়গাটা বক্স করলাম, এই পুরোটাকে আমরা কি বলছি একসাথে? এই পুরোটাকে আমরা বলছি জাক্সটা গ্লোমেরুলাস অ্যাপারেটাস। এটাকে আমরা বলছি গ্লোমেরুলাস সন্নিহিত। ঠিক আছে? তাহলে দেখো যে জায়গায় বহির্মুখী ধমনিকা এবং দূরবর্ত নালী দুজন পাশাপাশি চলে আসছে, সেই জায়গায় আমাদের দূরবর্ত নালীরও কোষ কিছু মডিফাই হচ্ছে, বহির্মুখী ধমনিকারও কিছু কোষ মডিফাই হচ্ছে, এবং দুজনের মাঝেও কিছু প্যাকিং সেল পাচ্ছি, যে তিনটা কোষকে একসাথে আমরা বলছি জাক্সটা গ্লোমেরুলাস জোন। কি কি সেল? একটা হচ্ছে তোমার জেজি সেল, মডিফাইড কোষ, একটা হচ্ছে ম্যাকুলা ডেনসা যেটা দূরবর্তী নালীতে আছে, আরেকটা হচ্ছে ওকে, এটাকে আমরা বলি জাক্সটা গ্লোমেরুলাস অ্যাপারেটাস বা গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র। এর অনেক ইম্পর্টেন্ট কাজ আছে যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? চলো সবার ক্লিয়ার আছে? আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র তোমরা বুঝেছো কি বুঝো না? পুরো অল ক্লিয়ার কি তোমাদের আরো বলতে হবে? ঠিক আছে? যদি ক্লিয়ার আছে তাহলে একবার ক্লিয়ার করে দাও। ঠিক আছে? সবাই একবার মেসেজে লিখে দাও যে স্যার ক্লিয়ার। যারা যারা লাইভে আছো তারা একবার আমাকে বলে দাও যে ক্লিয়ার। তাহলে আমি বুঝে যাবো যে তোমরা পুরো ব্যাপারটা একদম বুঝে গেছো। এবং আমার সাথে সাথে তোমরা খাতাতে নোটস। ওকে? জলদি করে আমাকে বলে দাও যে ক্লিয়ার। ক্লিয়ার হচ্ছে কিনা? পুরো ব্যাপারটা বুঝেছো কিনা? চলো বলে দাও। চলো, চলো, চলো। যারা লাইভে আছো বলো ক্লিয়ার হয়েছে কিনা? গৌতম ক্লিয়ার তো? চলো ভেরি গুড, ভেরি গুড। বাকিদের সবার ক্লিয়ার? বাকিদের সবার ক্লিয়ার পুরো ব্যাপারটা? যে গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র জিনিসটা কি? পুরো ক্লিয়ার? ঠিক আছে। চলো সবাই বলছে মোটামুটি ক্লিয়ার। ওকে, ওকে। এরপর দেখো। তাহলে কাকে বলে এবার একটু ভাষাটা লিখে নাও। তাহলে ছবিটা তো সবাই এঁকে নিয়েছো আর পুরো ব্যাপারটা তো বুঝেই গেলে। চলো এবার সবাই একটু লিখে নাও। চলো লিখো নেফ্রনের দূরবর্ত নালিকা, নেফ্রনের লেখো নেফ্রনের দূরবর্ত নালিকার
অগ্রভাগ, নেফ্রনের দূরবর্ত নালিকার অগ্রভাগ, নেফ্রনের দূরবর্ত নালিকার অগ্রভাগ এবং 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 বহির্মুখী রক্তনালীর এবং বহির্মুখী রক্তনালী দেখতে পাচ্ছ সবাই, এবং বহির্মুখী রক্তনালীর যে অংশ মিলিত হয়েছে, যে অংশে মিলিত হয়েছে এবং বহির্মুখী রক্তনালী যে অংশে মিলিত হয়েছে, যে অংশে মিলিত হয়েছে সেই স্থানটিকে, যে অংশে মিলিত হয়েছে সেই স্থানটিকে গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র বলে, বা যেটাকে আমরা জাক্সটা গ্লোমেরুলাস অ্যাপারেটাস, সেই স্থানটিকে গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র বলে। সেই স্থানটিকে, যে অংশে মিলিত হয়েছে সেই স্থানটিকে গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র বলে। গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র তলে দাগ। ওকে, তাহলে দেখো যে ভাষাটা লিখলে তার সাথে যেটা বুঝলে মিলিয়ে পড়ে দেখো, তাহলে তোমার বহির্মুখী ধমনিকা আর এদিকে দূরবর্তী নালিকা, এই দুজন যে জায়গায় মিলিত হচ্ছে পার্টিকুলার, সেই জায়গাটাকে আমরা বলছি কি জাক্সটা গ্লোমেরুলাস অ্যাপারেটাস। এবারে এই জায়গায় কটা কোষ থাকছে? তিনটা। তাহলে নেক্সট পয়েন্টে লিখো, নেক্সট পয়েন্টে লিখো এই অংশটি তিনটি কোষ নিয়ে গঠিত। এই অংশটি, এই অংশটি তিনটি কোষ নিয়ে গঠিত। কি কি দেখো হাইপেন দিয়ে, জেজি কোষ, তারপরে পেকিং কোষ, আর তারপর লেখো মেকুলা ডেন্সা। আচ্ছা ব্র্যাকেটে লিখে নেবে জেজি কোষ, ব্র্যাকেটে লিখে নেবে বহির্মুখী ধমনিকার কোষ, মেকুলা ডেন্সা ব্র্যাকেটে লিখে নেবে দূরবর্ত নালীর কোষ, আর পেকিং সেল ব্র্যাকেটে লিখে রাখবে মধ্যবর্তী স্থানের কোষ। ওকে, তাহলে কোন কোষটা কোন জায়গার বটে সেটা অলরেডি তোমরা ছবিতে জানো, কিন্তু তাও এখানে লেখাতে লিখে নেবে। ওকে, তাহলে তিনটি কোষ নিয়ে গঠিত অংশটি, একটা হচ্ছে জেজি কোষ, একটা হচ্ছে প্যাকিং কোষ, আর একটা হচ্ছে মেকুলা ডেন্সা। ওকে, জেজি কোষের ব্র্যাকেটে লিখে নেবে জেজি কোষ কার হচ্ছে, জেজি কোষ হচ্ছে তোমার বহির্মুখী ধমনিকার। তারপরে মেকুলা ডেন্সা কার কোষ, দূরবর্তী নালিকার কোষ, ব্র্যাকেটে লিখে নেবে দূরবর্তী নালিকার কোষ, আর প্যাকিং কোষ লেখো মধ্যবর্তী স্থানে। এটাই ছিল আমাদের গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র। তাহলে গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র আমাদের ক্লিয়ার। তাহলে নেফ্রন, সেই নেফ্রনের পুরো কমপ্লিট স্ট্রাকচার আমরা দেখে নিলাম। ওকে, চলো আচ্ছা এবারে তোমাদেরকে একটা কথা বলি। দেখো তাহলে নেফ্রনের প্রথম অংশ কি পেলে? ম্যালপিজিয়ান কোনা। ম্যালপিজিয়ান কোনা দুটো অংশ নিয়ে তৈরি, একটা হচ্ছে বেউমানের ক্যাপসুল আর একটা হচ্ছে গ্লোমেরুলাস, দুটো আমাদের লেখা হয়ে গেল। এরপর দেখো বেউমানের ক্যাপসুল থেকে যে নলাকার অংশটা বার হচ্ছে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি পরাসংবর্তনালী। তারপরে ইউ আকৃতির যে অংশটা উঠছে তাকে কি বলি? হেনরির লুপ। আর তারপরে যে অংশটা পাচ্ছি তাকে বলে দূরবর্ত নালী। তাহলে আশা করি এটা লেখার দরকার নেই। তোমাদেরকে যদি পরীক্ষাতে কোশ্চেন দেয় যে নেফ্রনের চিত্র সহ গঠনটি বর্ণনা করে 4 নম্বরের ইয়া 3 নম্বরের দিবে, তখন ছবিটা আঁকবে। ছবিটা আঁকার পর প্রত্যেকটা লেভেলিং করবে ভালোভাবে। তারপরে দেখো গ্লোমেরুলাস এবং বেওমানের ক্যাপসুল দুটো তো আমি লিখিয়ে দিলাম, পার্টিকুলার কি কি অংশ প্রত্যেকটা কোষ সমেত ডিটেলসে আমরা করলাম। শুধুমাত্র তোমরা এক্সট্রা কি করবে না, বেওমানের ক্যাপসুল থেকে যে নলাকার অংশ বার হচ্ছে, যে এই অংশটা, এই যে অংশটা, যে অংশটা বার হচ্ছে, এই অংশটাকে আমরা কি বলি? এই অংশটাকে আমরা বলি পরাসংবর্তনালী। তারপরে লিখবে যে তারপরে যে ইউ আকৃতির নলাকার অংশ বার হয় তাকে বলে হ্যান্ড্রিল লুপ। আর তারপর লিখবে নেক্সট যে হ্যান্ড্রিল লুপের পরবর্তী যে নলাকার অংশ থাকে তাকে কি বলে? তাকে বলে দূরবর্ত নালী। এই তিনটা শুধু অ্যাড করে, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে কি? তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে একটি নেফ্রনের গঠন। তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে একটি নেফ্রনের। ওকে, যেটা আমি আর লিখাচ্ছি না সময় নষ্ট করে। ওকে, চলো সবার ক্লিয়ার আশা করি, ব্যাপারটা বুঝে গেছো। এরপরে নেক্সট, তাহলে নেফ্রনের গঠন হয়ে গেল। এবারে আমরা দেখবো নেফ্রনের টাইপস। নেফ্রন দু ধরনের। ওকে, তাহলে নেক্সট আমরা কি দেখবো? নেক্সট আমরা দেখবো নেফ্রনের টাইপ। তাহলে আশা করি নেফ্রনের পুরো স্ট্রাকচার সকলের কমপ্লিট, ভালোভাবে বুঝেও গেছো, তার সাথে জাক্সটা গ্লোমেরুলাস অংশও বুঝে গেল। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেফ্রনের টাইপস, অর্থাৎ প্রকারভেদ। প্রকারভেদ, তাহলে নেক্সট লেখো নেফ্রনের প্রকারভেদ। তাহলে আমাদের নেফ্রন কমপ্লিট হয়ে যাবে। নেফ্রনের প্রকারভেদ, নেক্সট লেখো নেফ্রনের প্রকার। মনে রাখবে নেফ্রন দুই ধরনের। মনে রাখবে নেফ্রন দু ধরনের। ওকে, কত ধরনের হয়? দু ধরনের। কিন্তু এই দু ধরনের কি আমরা ডাইরেক্ট না লিখে আমরা প্রথমে আগে ছবির সাহায্যে দেখবো, তারপর আমরা এক একটা জিনিস ক্লিয়ার করব। চলো প্রথমে আমি যদি তোমাদেরকে বলি, তোমরা যদি একটু বৃক্কের স্ট্রাকচার যদি দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে বৃক্কের স্ট্রাকচার আমি কি বলেছিলাম? পিরামিডের মতো একটা অংশ ছিল। বৃক্কের অংশ আমরা কি বলেছিলাম? যে পিরামিডের মতো একটা অংশ ছিল। তো পিরামিডের মতো যে অংশটা, সাপোজ আমি এখানে করছি তোমাদের, মনে করে এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার পিরামিডের মতো অংশ।
আচ্ছা, পিরামিডের মতো যে অংশটা আমাদের এখানে আছে, এই পিরামিডের মতো অংশটাকে আমি কি নাম দিয়েছিলাম সবাই একটু বলো। পিরামিডের মতো বৃক্কের মধ্যে যে পিরামিডের মতো যে অংশটা ছিল, সেই পিরামিডের মতো অংশটার আমি কি নাম দিয়েছিলাম বলো জলদি ফার্স্ট। চলো বলো, একটু কমেন্টে বলো দেখি কেমন মনে আছে। বৃক্কের মধ্যে আমি পিরামিডের মতো একটা অংশ বলেছিলাম, তার নাম কি বলেছিলাম বলো। বৃক্কের মধ্যে আমি যে পিরামিডের মতো যে অংশটা বলেছিলাম তার নাম আমি কি বলেছিলাম বলো। ওকে। আর এই পিরামিডের মতো অংশের বাইরে, বাইরের দিকের একটা অংশ, পিরামিডের মতো অংশের বাইরের দিকে একটা অংশ। ওকে, চলো আমাকে জলদি করে বলো, কমেন্টে লিখো দেখি কেমন মনে আছে। তাহলে বৃক্কের মধ্যে পিরামিডের মতো যে একটা অংশ পেয়েছিলাম, সেই পিরামিডের মতো অংশটাকে কি বলেছিলাম, আর পিরামিডের বাইরের যে ফাঁকা অংশটা তাকে আমরা কি বলেছি জলদি করে বলো, এখনো পর্যন্ত কেউ বললে না বলো। পিরামিডের মতো অংশটাকে কি বলেছিলাম? কেউ না, কেউ না। দেখো, পিরামিডের মতো যে অংশটা তাকে আমরা বলেছিলাম কি, মেডুলা। কি বলেছিলাম? মেডুলা। তাহলে পিরামিডের মতো যে অংশটা আমরা বলেছিলাম সেটাকে আমরা কি বলেছিলাম? মেডুলা। ঠিক আছে, হ্যাঁ ঠিক। গৌতম উত্তর দিচ্ছে মেডুলা, একদম ঠিক। দেখো, তাহলে পিরামিডের মতো যে অংশটা, এই যে পিরামিডের মতো যে অংশটা, এটার নাম আমরা কি দিয়েছিলাম? এটার নাম দিয়েছিলাম আমরা মেডুলা। এর নাম ছিল মেডুলা। আর দেখো, মেডুলার বাইরের যে অংশটা ছিল বৃক্কের, বৃক্কের মেডুলার বাইরের অংশ, মানে এখানে যেটা আমি দেখাচ্ছি এই যে বাইরের অংশটা, এই বাইরের অংশটার কি নাম দিয়েছিলাম আমি? কর্টেক্স। ভেরি গুড, কৌশিক উত্তর দিচ্ছে একদম ঠিক, মেডুলা। আর মেডুলার বাইরের যে অংশটা তার আমি কি নাম দিয়েছিলাম? তার নাম দিয়েছিলাম আমি কর্টেক্স। তাহলে মেডুলার বাইরে যে আমি অংশটা বলেছিলাম তাকে বলেছিলাম কর্টেক্স। আমরা আগের ক্লাসে এটা পড়েছি। আগের ক্লাসে আমরা দেখেছি যে একটা কিডনির মধ্যে, বৃক্কের মধ্যে যে পিরামিডের মতো অংশটা তাকে বলে মেডুলারি, পিরামিডের বাইরের যে অংশটা তাকে বলে কর্টেক্স। এখন দেখো, এখানে তোমার ন্যাফ্রন কিরকম থাকে। মনে করো এখানে তোমার একটা ন্যাফ্রন আছে যেটা কর্টেক্সের দিকে একদম, এই জাস্ট এইখানে দেখো, এই জায়গায়, এইখানে তোমার একটা ন্যাফ্রন আছে। এটা হচ্ছে ন্যাফ্রনের বেওমানের ক্যাপসুল। তারপরের বেওমানের ক্যাপসুলের পর এখানে আছে ওর পরাসংবর্ত নালী, এখানে আছে পরাসংবর্ত নালী। পরাসংবর্ত নালীর পর তারপরে কি আছে? হেনরির লুপ। তারপরে আছে তোমার হেনরির লুপ, এরকম ভাবে। ওকে, হেনরির লুপ। তারপরে হেনরির লুপটার থেকে তারপরে কি তৈরি হবে? হেনরির লুপের পর সেখানে আছে দূরবর্ত নালী। দূরবর্ত নালী, তারপর দূরবর্ত নালীটা গিয়ে পড়ে সংগ্রাহী নালীর সাথে যোগ। তারপরে দূরবর্তী নালীটা গিয়ে পড়ে সংগ্রাহী নালীর সাথে। এটা হচ্ছে আমার একটা ন্যাফ্রন। ক্লিয়ার? এটা হচ্ছে আমার একটা ন্যাফ্রন। এই যে ন্যাফ্রনটা, যে ন্যাফ্রনটার ম্যাক্সিমাম অংশটা কর্টেক্সের দিকে আছে, দেখো সবাই কর্টেক্সের পরিধির দিকে আছে, যেটা কর্টেক্সের পরিধির দিকে অবস্থিত তাকে বলে কর্টিক্যাল ন্যাফ্রন। তাহলে এখন আমি যে এখানে ন্যাফ্রনের ছবিটা আঁকলাম তোমাদের সামনে, এই যে ন্যাফ্রনটা, এই ন্যাফ্রনের ম্যাক্সিমাম অংশটা কর্টেক্সের দিকে আছে, জাস্ট হেনরির লুপের কিছুটা অংশ মেডুলাতে আছে। তাহলে ন্যাফ্রনের যে হেনরির লুপটা, সেই হেনরির লুপের কিছুটা অংশ দেখো এখানে মেডুলার মধ্যে আছে, জাস্ট এইটুকু অংশ দেখো, জাস্ট এইটুকু অংশ, জাস্ট এই অংশটা। তাহলে হেনরি লুপের জাস্ট এই অংশটা আমার মেডুলার মধ্যে আছে, বাকি সব অংশটা কর্টেক্সের দিকে। এই ধরনের ন্যাফ্রনকে বলা হয় কি? একে বলা হয় কর্টিক্যাল ন্যাফ্রন। তাহলে একে কি বলা হয়? দেখো, একে বলা হয় কর্টিক্যাল ন্যাফ্রন। একে বলা হয় কর্টিক্যাল ন্যাফ্রন। আশা করি ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমার এক ধরনের ন্যাফ্রন, যেটাকে আমি বলছি কর্টিক্যাল। ওকে, চলো এবারে দেখো, এটা বাদ দিয়েও আমি আরেক ধরনের ন্যাফ্রন পাবো। এটা বাদ দিয়েও আমি দেখো এখানে, আমি একটা আলাদা কালার নিয়ে নিই। হ্যাঁ, এটা বাদ দিয়ে আমরা এখানে আরেকটা এখানে ন্যাফ্রন পাবো, যে ন্যাফ্রনটা কিরকম ভাবে থাকবে দেখো, যার এটা হচ্ছে বেওমানের ক্যাপসুল, যার দেখো এটা হচ্ছে তোমার বেওমানের ক্যাপসুল। বেওমানের ক্যাপসুলের পর, বেওমানের ক্যাপসুলের পর তার পরাসংবর্ত নালীটা আছে। পরাসংবর্ত নালীটা থাকার পর যে হেনরির লুপ, সেই হেনরির লুপটা তোমার ম্যাক্সিমাম অংশটা হেনরির লুপের
যে ম্যাক্সিমাম অংশটা অর্থাৎ গোটা হেনরির লুপটাই বলতে পারো এক প্রকার, যেটা মেডুলার মধ্যে আছে। ম্যাক্সিমাম অংশটা কোথায় আছে? মেডুলার মধ্যে। তারপরে এখানে কি আছে? এখানে আছে দূরবর্তী নালিকা। আর দূরবর্তী নালিকাটা গিয়ে পরে কি হচ্ছে? সংগ্রাহী নালিকার সাথে। দূরবর্তী নালিকাটা গিয়ে পরে কি হচ্ছে? সংগ্রাহী নালিকার সাথে। তাহলে এই ধরনের যে নেফ্রন, ওকে, তাহলে যে নেফ্রনের ম্যাক্সিমাম অংশটা কোন দিকে আছে? কর্টেক্সের নিচ দিকে। তাহলে দেখো আগের কোথা দেখলে ম্যাক্সিমাম অংশটা কর্টেক্সের পরিধির দিকে আছে। আর এখানে কি হলো? ম্যাক্সিমাম অংশটা তোমার কথা আছে পুরো হেনরির লুপ। দেখো হেনরির লুপের পুরো এই অংশটা, গোটা হেনরির লুপটা, এটা দেখো পুরোটাই কিন্তু মেডুলার মধ্যে আছে। আর বাকি যে অংশটা সেটাও মেডুলার পাশাপাশি আছে, খুব একটা দূরে নেই। এই ধরনের যে নেফ্রনটা, একে বলা হয় জাক্সটা মেডুলারি নেফ্রন। তাহলে এই যে নেফ্রনটা, এই নেফ্রনটাকে কি বলা হয়? এই নেফ্রনটাকে বলা হয় জাক্সটা মেডুলারি নেফ্রন। এটাকে বলা হয়, এটাকে বলা হয় জাক্সটা মেডুলারি, এটাকে বলা হয় জাক্সটা মেডুলারি, জাক্সটা মেডুলারি নেফ্রন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জাক্সটা মেডুলারি। তাহলে নেফ্রন দেখো দু ধরনের পেলাম। নেফ্রন আমরা দু ধরনের পেলাম, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, আরেকটাকে আমরা কি পেলাম? জাক্সটা মেডুলারি নেফ্রন। তোকে আমরা ছবির সাহায্যে দেখলাম। কর্টিক্যাল নেফ্রন মানে কি? যে নেফ্রনের ম্যাক্সিমাম অংশটা কর্টেক্সের পরিধির দিকে আছে এবং হেনরি লুপের কিছুটা অংশ মেডালায় থাকে, তাকে বলে কর্টিক্যাল নেফ্রন। আর জাক্সটা মেডুলারি নেফ্রন কাকে বলে? যে নেফ্রনের পুরো হেনরি লুপটাই মেডুলাতে আছে এবং বাকি অংশগুলো মেডুলার আশেপাশে, সেটাকে বলছি জাক্সটা মেডুলারি। তাহলে মনে রাখবে আমাদের দু ধরনের নেফ্রন পাওয়া যায়, একটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন আর একটা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। মনে রাখবে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ কোনটা পাওয়া যায়? সেটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন। তাহলে আমরা যদি দেখি তাহলে মনে রাখবে আমাদের যে কর্টিক্যাল যে নেফ্রন, ওকে, আমাদের যে কর্টিক্যাল নেফ্রন এটাই বেশি পাওয়া যায়, প্রায় 85%। তাহলে কর্টিক্যাল যে নেফ্রন আমরা বলেছি, ম্যাক্সিমাম আমাদের নেফ্রন প্রায় 85%, প্রায় 85% নেফ্রন হচ্ছে আমাদের কর্টিক্যাল নেফ্রন, ওকে। আর 15% নেফ্রন, আর 15% নেফ্রন আমাদের কি হয়? 15% নেফ্রন আমাদের জাক্সটা মেডুলারি নেফ্রন। চলো এবারে কি করবো? আমাদের পরীক্ষার জন্য কর্টিক্যাল নেফ্রন আর জাক্সটা মেডুলারি নেফ্রনের দু একটা পার্থক্য লিখে নাও, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে, ঠিক আছে? তাহলে কর্টিক্যাল নেফ্রন আর জাক্সটা মেডুলারি নেফ্রন, এদের যদি আমরা ডিফারেন্স দেখি তাহলে কি, চলো দুদিকে লিখে নাও। একদিকে লেখো কর্টিক্যাল নেফ্রন, একদিকে লেখো আশা করি ছবিটা সবাই এঁকে নিয়েছো আর পুরো ব্যাপারটা বুঝে গেছো। চলো এবারে একদিকে লেখো কর্টিক্যাল নেফ্রন, একদিকে লেখো কর্টিক্যাল কর্টিক্যাল নেফ্রন, আরেকদিকে লেখো জাক্সটা মেডুলারি নেফ্রন। একদিকে আমার কি হচ্ছে? আরেকদিকে হচ্ছে আমার জাক্সটা মেডুলারি নেফ্রন, একদিকে হচ্ছে আমার জাক্সটা মেডুলারি, আরেকদিকে হচ্ছে আমার জাক্সটা মেডুলারি নেফ্রন, ওকে। তাহলে একদিকে হচ্ছে আমার কর্টিক্যাল নেফ্রন, আরেকদিকে হচ্ছে আমার জাক্সটা মেডুলারি নেফ্রন, আরেকদিকে হচ্ছে আমার জাক্সটা মেডুলারি নেফ্রন। চলো দুজনের যদি আমরা ডিফারেন্স দেখি তাহলে ডিফারেন্স কি কি দেখো। প্রথমে লেখো এই যে কর্টিক্যাল নেফ্রন, কর্টিক্যাল নেফ্রনে কি হয় দেখো। কর্টিক্যাল, প্রথমে এটাই আমাদের ডিফারেন্স যে মোট নেফ্রনের 85% নেফ্রন হচ্ছে কি? কর্টিক্যাল নেফ্রন। তাহলে লিখে নাও মোট নেফ্রনের, মোট নেফ্রনের 85% হলো কর্টিক্যাল। আর জাক্সটা মেডুলারিতে কি বলবো? মোট নেফ্রনের প্রায় 50%, তাই 15% নেফ্রন হচ্ছে আমাদের জাক্সটা মেডুলারি নেফ্রন। তাহলে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার একটা ডিফারেন্স। তাহলে কর্টিক্যাল নেফ্রন ম্যাক্সিমাম নাম্বার থাকে আমাদের 85%, জাক্সটা মেডুলারি 15%। চলো 2 নম্বর ডিফারেন্স কি? দেখো 2 নম্বর ডিফারেন্স যদি আমরা দেখি তাহলে কর্টিক্যাল যে নেফ্রন এটা কর্টেক্সের পরিধির দিকে থাকে। এটা কোথায় থাকে? তাহলে এর অবস্থান লেখো কর্টেক্সের পরিধির দিকে। তাহলে দেখো ইহা কর্টেক্স এর পরিধির দিকে থাকে। কর্টেক্সের দেখতেই পাচ্ছ একদম বাইরের দিকে, কর্টেক্সের পরিধির দিকে, কর্টেক্সের কর্টেক্সের পরিধির দিকে অবস্থিত, কর্টেক্সের পরিধির দিকে অবস্থিত, পরিধির দিকে, ওকে। চলো আর এদিকে জাক্সটা মেডুলারিতে কি বলবো? জাক্সটা মেডুলারি 2 নম্বর কি হবে? জাক্সটা মেডুলারি 2 নম্বরে হবে, লেখো জাক্সটা মেডুলারি 2 নম্বরে, দেখো তাহলে এটাকে আমরা কি বললাম? কর্টিক্যালটা, তাকে কর্টিক্যাল বললাম কর্টেক্সের পরিধির দিকে অবস্থিত, তাই তো? কর্টেক্স, আর এটা কি? কর্টেক্সের অন্তঃপরিধি অর্থাৎ ভিতর দিকে। তাহলে এটা লেখো কর্টেক্সের, কর্টেক্সের
এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার কর্টেক্স এর অন্তঃপরিধির দিকে, মানে একটু ভিতর দিকে, এটা দেখলাম ছবিতে। কর্টেক্সের অন্তঃপরিধির দিকে, কর্টেক্সের অন্তঃপরিধির দিকে, তাহলে কর্টেক্সের অন্তঃপরিধির দিকে। ওকে, চলো নেক্সট। নেক্সট যদি আমরা ডিফারেন্স দেখি, তাহলে মনে রাখবে যেগুলো কর্টিক্যাল নেফ্রন এগুলো আকারে ছোট হয়, তাহলে লেখো এগুলো আকৃতিতে ছোট হয়, এগুলো আকৃতিতে ছোট হয়। কিন্তু যেগুলো জাক্সটামেডুলারি নেফ্রন সেগুলো কি হয়? আকৃতিতে বড়। লেখো আকৃতিতে বড়। এগুলো কি হয়? এগুলো আকৃতিতে বড় হয়। ওকে, চলো নেক্সট যদি আমরা ডিফারেন্স দেখি, তাহলে দেখো কর্টিক্যাল আমরা বলতে পারি কি, বলো কর্টিক্যালে হ্যান্ড্রিল লুপটা ছোট না বড়? দেখো তো ভাই ছবিতে একটু বলো। তাহলে দেখো এটা আমার কর্টিক্যাল নেফ্রন, তাহলে এর হ্যান্ড্রিল লুপটা ছোট, দেখো এই যে যেটা ছবিতে দেখাচ্ছি। আর দেখো জাক্সটাগ্লেমারে এর নেফ্রনের হ্যান্ড্রিল লুপটা অনেক বড় হচ্ছে, তাহলে এটাও আমরা একটা ডিফারেন্স করতে পারি। তাহলে লেখো, তাহলে আমরা এখানে বলতে পারি কি, লেখো দেখো এখানে লেখো এর হ্যান্ড্রিল লুপ ছোট, এর হ্যান্ড্রিল লুপ ছোট, তাহলে এর হ্যান্ডলির লুপ, এর হ্যান্ডলির লুপ, এর হ্যান্ড্রিল লুপ ছোট, হ্যান্ড্রিল লুপ ছোট। আর এর লেখো জাক্সটাগ্লোমেরুলাসে কি হয়, লেখো হ্যান্ড্রিল লুপ লম্বা এবং মেডুলাতে অবস্থান করে। দেখো হ্যান্ড্রিল লুপ, হ্যান্ডলির লুপ, হ্যান্ডলির লুপ কি হয়? লম্বা। আর কোথায় থাকে? হ্যান্ডলির লুপ লম্বা এবং এবং মেডুলাতে অবস্থান করে। কোথায় অবস্থান করে? মেডুলা এবং মেডুলাতে মেডুলাতে অবস্থান, এবং মেডুলাতে অবস্থান। ওকে, চলো তাহলে এই চারটা মোটামুটি আমরা ডিফারেন্স ছবিটার থেকে বুঝতে পারলাম যে এগুলো আমাদের দুটো নেফ্রনে আমরা ডিফারেন্স বলবো। ওকে, তাহলে এই ছিল আমাদের নেফ্রনের ডিফারেন্স। তাহলে পুরো যে নেফ্রন, সেই নেফ্রনে আমরা টাইপস দেখলাম, নেফ্রনের স্ট্রাকচার দেখলাম, নেফ্রনের মধ্যে কি কি জিনিস থাকে সেগুলো দেখলাম এবং পুরোপুরি কাজ দেখলাম। তাহলে এই ছিল আমাদের ওভারঅল নেফ্রন। তাহলে এই যে নেফ্রন, এই নেফ্রন গুলো কোথায় থাকে, বৃক্কের পার্টিকুলার কোথায় থাকে সেটা আমাদের। ওকে, তাহলে বলো আমরা পুরো যদি রেচনতন্ত্রের কথা বলি, তাহলে এক জোড়া বৃক্ক নিয়ে গঠিত। বৃক্কের স্ট্রাকচার তুমি দেখে নিলে, বৃক্কের ভিতরে কি আছে, নেফ্রন আছে, তার স্ট্রাকচার দেখে নিলে, নেফ্রনের টাইপস দেখে নিলে। এবারে বলো বৃক্ক থেকে যে বার হচ্ছে সেগুলো কি বলে? গোবিনী। গোবিনী গিয়ে পরে যে মিশছে কোথায়? মূত্রাশয়। আর মূত্রাশয়ের পর যে কি? মূত্রনালী। তাহলে আমার কি এগুলো রেচনতন্ত্র। এরপরে আমরা কি পড়বো, যে কেমন ভাবে আমাদের মূত্র উৎপাদন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা। তাহলে মূত্র উৎপাদন, আর তার সাথে আমরা কাউন্টার কারেন্ট মেকানিজম বলে একটা জিনিস আছে, টপিক আছে, তা পড়বো। আর তারপর এটা সংক্রান্ত কিছু রোগ, তাহলে আমাদের অর্থাৎ আর একটা ক্লাসে হয়তো আমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো তার আগে আমরা এই রেচনতন্ত্রের বাকি যে অংশটা সেটা একটু লিখে নাও, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি রেচনতন্ত্রের কথা বলি, তাহলে রেচনতন্ত্রে আমরা কি বলেছিলাম? একজোড়া বৃক্ক, বৃক্ক আমাদের হয়ে গেল। যদি আমি একবার তোমাদেরকে ছবি এঁকে দেখাই, তাহলে আমাদের কি ছিল? আমি আগেই বলেছিলাম যে এরকম আমাদের একজোড়া বৃক্ক ছিল, এরকম আমাদের একজোড়া বৃক্ক ছিল একটা, আর ঠিক তার পাশে আমাদের এরকম আরেকটা বৃক্ক ছিল, তাই তো? ঠিক তার পাশে আরেকটা বৃক্ক ছিল। তাহলে এই দুটো বৃক্ক, বৃক্কের পুরো স্ট্রাকচার আমরা ডিটেলসে দেখে নিলাম, প্রত্যেকটা জায়গা, এবং মূত্র উৎপাদনে যা যা কাজে লাগবে সমস্ত কিছু দেখে নিয়েছি। জাস্ট এবারে মূত্র উৎপাদনটা পড়লে আমাদের হয়ে যাবে, এবং মূত্র উৎপাদনে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমরা পুরো বৃক্কের স্ট্রাকচার দেখে নিয়েছি, এইগুলোকে কাজে লাগিয়ে পরে আমরা দেখবো কিভাবে মূত্র উৎপাদন। এবার বলো বৃক্ক থেকে যে নলাকার অংশটা এইভাবে বার হয়েছিল, বৃক্ক থেকে যে নলাকার অংশটা এইভাবে বার হয়েছিল, সেই অংশটার কি নাম দিয়েছিলে? সেই অংশটার নাম দিয়েছিল গোবিনী। সেই অংশটার নাম দিয়েছিল গোবিনী। ঠিক এটা থেকেও বার হয়েছিল, ঠিক একইভাবে এখানেও বার হয়েছে, ঠিক একইভাবে এই বৃক্কটার থেকেও বার হয়েছে। তাহলে বৃক্ক থেকে যে নলাকার অংশটা বার হয়েছিল তার নাম কি দিয়েছিলে? এই নলাকার অংশটা, এর নাম কি দিয়েছিলে? এর নাম দিয়েছিলে গোবিনী। গোবিনী। তাহলে জাস্ট ২ লাইন লিখে নাও, আমাদের বেশি কিছু লিখার নেই এখানে। জাস্ট আমাদের ২ লাইন লিখে নাও গোবিনী। দেখো গোবিনী। ওকে? তাহলে গোবিনী কি? আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম, কালের যে ক্লাস, গতকালের যে ক্লাস, সেখানে আমি বলেছিলাম
যে গোবিনীটা বৃক্কের যে জায়গা থেকে বার হচ্ছে সেই জায়গাটা একটু ফোলা হয়, মানে এই জায়গাটা দেখো, এই যে এই জায়গাটা যে জায়গা থেকে গোবিনীটা বার হচ্ছে, মনে করো গোবিনীটা যখন বার হচ্ছে, তো গোবিনীটা যখন বার হচ্ছে সেই জায়গাটা ফোলা, তার পরের অংশটা সরু হয়ে যায়। তাহলে গোবিনী যে জায়গাটা থেকে বার হচ্ছে সেই জায়গাটা ফোলা থাকছে, তার পরের অংশটা সরু হয়ে যাচ্ছে। তাহলে বলো বৃক্কের যে অংশ থেকে গোবিনীটা বার হচ্ছে সেই জায়গাটা ফোলা, এবং এটার নাম আমি কি বলেছিলাম, কারো মনে আছে? কারো মনে আছে? আমার মনে হয় ভুলে গেছো। এটা হচ্ছে কি পেলভিস। একে আমি কি বলেছিলাম? এর নাম ছিল পেলভিস। কালকেই বলেছিলাম, রিভিশন তোমরা করছো না, ঠিক আছে? এটা কি বলেছিলাম? পেলভিস। তাহলে আমরা বলতে পারি কি, চলো লিখো তাহলে। তাহলে গোবিনী কাকে বলবো? হেডিং দাও গোবিনী। তাহলে আমাদের বৃক্ক কমপ্লিট, বৃক্কের মধ্যে থাকা ন্যাফ্রন কমপ্লিট। এবার গোবিনীতে বৃক্ক থেকে বার হচ্ছে কি গোবিনী, জাস্ট 2 লাইন, বেশি নয়, জাস্ট 2 লাইন। চলো লিখো। দেখো বৃক্কের যে ছিদ্রটা, যার থেন থেকে গোবিনী বার হচ্ছে, সেটা কি বলেছিলাম? হাইলাম। আগের ক্লাসে বলেছিলাম। তাহলে দেখো বৃক্কের হাইলাম অঞ্চল থেকে উৎপন্ন, দেখো বৃক্কের হাইলাম অঞ্চল থেকে উৎপন্ন, বৃক্কের হাইলাম অঞ্চল থেকে, দেখো বৃক্কের যে ছিদ্রটাকে কি বলেছিলাম? আগের ক্লাসে বলেছি, ছিদ্রটাকে কি বলেছিলাম? হাইলাম। আর গোবিনীর যে অংশটা বৃক্কে ফুলে যাচ্ছে তাকে বলেছিলাম পেলভিস। আমরা কি বললাম? বৃক্কের হাইলাম অঞ্চল থেকে উৎপন্ন হয়ে, আর বলো গোবিনীটা গিয়ে পরে কোথায় মিশছে? গোবিনীটা গিয়ে পরে তোমার একটা এরকম থলির মতো অংশে মিশছে। গোবিনীটা গিয়ে পরে একটা এরকম থলির মতো অংশে মিশছে। এই থলির মতো অংশটিকে কি বলেছিলাম বলো? এই থলির মতো অংশটিকে বলেছিলাম মূত্রাশয়। থলির মতো অংশটিকে কি বলেছিলাম? থলির মতো অংশটিকে বলেছিলাম মূত্রাশয়। তাহলে আমরা কি বলছি? যে বৃক্কের হাইলাম অঞ্চল থেকে, দেখো বৃক্কের হাইলাম অঞ্চল থেকে উৎপন্ন হয়ে মূত্রাশয় পর্যন্ত বিস্তৃত, বৃক্কের হাইলাম অঞ্চল থেকে উৎপন্ন হয়ে, বৃক্কের হাইলাম অঞ্চল থেকে উৎপন্ন হয়ে মূত্রাশয় পর্যন্ত বিস্তৃত নলাকার অংশটিকে গোবিনী বলে। তাহলে দেখো এখানে হাইলাম অঞ্চল থেকে উৎপন্ন হচ্ছে, আর লাস্ট হচ্ছে কোথায়? মূত্রাশয়। তাহলে বৃক্কের হাইলাম অঞ্চল থেকে উৎপন্ন হয়ে মূত্রাশয় পর্যন্ত বিস্তৃত নলাকার অংশটিকে গোবিনী বলে। ওকে, চলো এবারে নেক্সট পয়েন্ট। নেক্সট আমরা গোবিনীর আন্ডারে আর কি বলতে পারি? নেক্সট আমরা বলতে পারি গোবিনী বৃক্কের মধ্যে, যেটা বললাম এখানে, ঠিক যে জায়গা থেকে গোবিনীটা বার হচ্ছে সেই বৃক্কের পার্টিকুলার ওই জায়গাটাতে ফুলা টাইপের স্ট্রাকচার। দেখো গোবিনী বৃক্কের মধ্যে, নেক্সট পয়েন্ট, গোবিনী বৃক্কের মধ্যে যে ফানেলের মতো অংশটি গঠন করে, মানে এই ফুলা অংশটা, এই যে ফুলা অংশটা, যে ফানেলের মতো অংশটি গঠন করে, গোবিনী বৃক্কের মধ্যে যে ফানেলের মতো অংশটি গঠন করে তাকে পেলভিস বলে। পেলভিসের তলে দাগ দিয়ে দিবে, শর্ট কোশ্চেন হয়, ঠিক আছে? তাকে পেলভিস বলে, তাকে পেলভিস বলে, তাকে পেলভিস বলে, তাকে পেলভিস বলে। ওকে, হয়েছে? চলো এবার আমরা যদি বলি এই যে গোবিনীর কাজ কি? না বৃক্ক থেকে যে মূত্রটা উৎপাদিত হবে সেটাকে নিয়ে পরে মূত্রাশয়ে নিয়ে যাওয়াই হচ্ছে গোবিনীর কাজ। তাহলে নেক্সট পয়েন্টে লেখো, দেখো বৃক্কে উৎপন্ন মূত্র, নেক্সট পয়েন্ট লেখো, বৃক্কে উৎপন্ন মূত্র, বৃক্কে উৎপন্ন মূত্র গোবিনীর মাধ্যমে বাহিত হয়ে, গোবিনীর মাধ্যমে বাহিত হয়ে, বৃক্কে উৎপন্ন মূত্র গোবিনীর মাধ্যমে বাহিত হয়ে মূত্রাশয়ে আসে, গোবিনীর মাধ্যমে বাহিত হয়ে মূত্রাশয়ে আসে। দেখতে পাচ্ছ সবাই ছবিতে? তাহলে বৃক্কে তোমার যে মূত্র উৎপন্ন হবে, বৃক্কে তোমার যে মূত্র উৎপন্ন হবে, মনে করো এখানে বৃক্ক, বৃক্কে তোমার যে মূত্র উৎপন্ন হবে, মূত্র কিভাবে উৎপন্ন হবে সেটা তো দেখবো, সেটা তো আমাদের একটা আলাদা টপিক আসছেই সেপারেট। তো বৃক্কে মূত্রটা উৎপন্ন হওয়ার পরে গোবিনীর সাহায্যে এই মূত্রাশয়ে আসে, মূত্রাশয়। এটা হচ্ছে গোবিনীর কাজ। তাহলে গোবিনীর গঠন বুঝতে পারলে, গোবিনী কি বুঝতে পারলে, আর গোবিনীর কাজটা। চলো এবারে বলো রেচনতন্ত্রে, তাহলে প্রথমে দেখলে বৃক্ক, তাহলে এটা কি বটে বলো? প্রথমে রেচনতন্ত্রে আমরা কি দেখলাম? রেচনতন্ত্রে প্রথমে আমরা দেখলাম সেটা হচ্ছে বৃক্ক। বৃক্কের পর আমরা রেচনতন্ত্রে কি দেখলাম? গোবিনী। এবারে বলো গোবিনীর পর কি আছে? মূত্রাশয়। আর মূত্রাশয়ের পর যে নলাকার অংশটা, সেই নলাকার অংশটাকে কি বলে? মূত্রনালী। তাহলে এই যে নলাকার যে অংশটা, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো মূত্রনালী। তাহলে 3 নম্বর হেডিং দাও মূত্রাশয়। এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো মূত্রনালী। তাহলে বৃক্ক আমাদের কমপ্লিট, গোবিনী আমাদের কমপ্লিট। এরপর হেডিং দাও মূত্রাশয়। সিম্পল জিনিস, জাস্ট লিখে নাও 2 লাইন। দেখো মূত্রাশয়, তাহলে মূত্রাশয় আমরা কাকে বলবো? লেখো এটি শনিগহরে অবস্থিত। শনিগহর মানে নিজ দিকে, ঠিক আছে? নিজ দিকে। তাহলে লেখো এটি, তাহলে নেক্সট হেডিং দাও মূত্রাশয়। হেডিং সবাই দিয়েছো?
হেডিং সবাই দিয়েছো মূত্রাশয়, লেখো এটি এটি শ্রোণীগহ্বরে অবস্থিত। এটি কোথায় অবস্থিত? শ্রোণীগহ্বর, নিচ দিকে, ঠিক আছে। তাহলে এটি শ্রোণীগহ্বরে অবস্থিত, এটি শ্রোণীগহ্বরে অবস্থিত, এটি শ্রোণীগহ্বরে অবস্থিত, এটি শ্রোণীগহ্বরে অবস্থিত পেশিময় থলি বিশেষ, থলির মতো একটা অংশ, পেশিময়, এটি শ্রোণীগহ্বরে অবস্থিত, এটি শ্রোণীগহ্বরে অবস্থিত পেশিময় থলির মতো অংশ, পেশিময় থলির মতো অংশ, এটি শ্রোণীগহ্বরে অবস্থিত পেশিময় থলির মতো অংশ। হয়েছে? চলো নেক্সট পয়েন্ট লেখো, শর্ট কোশ্চেনের জন্য নেক্সট পয়েন্ট লেখো। লেখো মূত্রাশয়ের পেশি স্তরকে, অর্থাৎ মূত্রাশয় যে পেশির স্তর থাকে, আমরা কি বললাম এটা একটা পেশি বহুল থলির মতো অংশ, তাহলে মূত্রাশয়ের পেশি স্তরকে, নেক্সট লেখো মূত্রাশয়ের 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 পেশি স্তরকে, মূত্রাশয়ের পেশি স্তরকে ডেট্রুসর পেশি বলে। কি পেশি বলে? ডেট্রুটর পেশি, ডয়েকার টয়ের অফলা রস্যু, ঠিক আছে, ডেট্রুটর, টর, ডেট্রুটর পেশি বলে। তাহলে মূত্রাশয়ের যে পেশি তার একটা স্পেশাল নাম আছে, তার নাম কি? তার নাম হচ্ছে ডেট্রুটর পেশি, ঠিক আছে। তাহলে এর যে স্পেশাল নাম, সেই স্পেশাল নামটা কি? এর স্পেশাল নাম হচ্ছে ডেট্রুটর পেশি। ডেট্রুটর পেশির তলে সবাই দাগ দিতে হবে। ডেট্রুটর পেশি, ডেট্রুটর পেশির তলে সবাই দাগ দিতে হবে। তাহলে এখানে আমরা যে পেশি পাচ্ছি সেই পেশির স্পেশাল নাম কি? আমাদের ডেট্রুটর পেশি। নেক্সট পয়েন্টে লেখো, নেক্সট পয়েন্ট লেখো, দেখো মূত্রাশয় ও মূত্রনালীর সংযোগস্থলে, মানে জাস্ট এই জায়গায় দেখো, মূত্রাশয় এবং মূত্রনালীর সংযোগস্থলে, এই জায়গায় মূত্রাশয় এবং মূত্রনালীর সংযোগস্থলে, সংযোগস্থলে সংযোগস্থলে দুটি স্ফিংটার থাকে। এখানে দুটো স্ফিংটার থাকে। এখানে কটা স্ফিংটার থাকে? দুটো স্ফিংটার। ওকে, তাহলে এখানে দুটো স্ফিংটার থাকে। তাহলে মূত্রাশয় এবং মূত্রনালীর মাঝে দুটি স্ফিংটার থাকে। দুটি কি থাকে? স্ফিংটার থাকে। ওকে, একটা হচ্ছে অন্তঃস্ফিংটার, মানে ভিতর দিকে থাকে, কি ভিতর দিকে থাকে আমাদের অন্তঃস্ফিংটার, অন্ত অন্তঃস্ফিংটার, ঠিক আছে, অর্থাৎ ভিতর দিকে, অর্থাৎ তোমার মূত্রাশয়ের দিকে থাকে অন্তঃস্ফিংটার। আর লেখো তার নিচের দিকে থাকে, তার নিচের দিকে থাকে বহিঃস্ফিংটার, তার নিচের দিকে থাকে বহিঃস্ফিংটার। তাহলে এখানে দুটো স্ফিংটার থাকে, তার নিচের দিকে থাকে বহিঃস্ফিংটার। তাহলে মূত্রাশয় এবং মূত্রনালীর মাঝে দুটি স্ফিংটার থাকে, হাইফেন দিয়ে, একটি লেখো অন্তঃস্ফিংটার এবং তার নিচের দিকে থাকে বহিঃস্ফিংটার। মনে রাখবে যেটা বহিঃস্ফিংটার সেটা ঐচ্ছিক পেশি দিয়ে গঠিত। তাহলে নেক্সট মনে লিখবে বহিঃস্ফিংটারটি, বহিঃস্ফিংটারটি ঐচ্ছিক পেশি দিয়ে গঠিত, অর্থাৎ আমাদের বলতে পারো আমাদের দ্বারা কন্ট্রোল হয়, ঠিক আছে, ঐচ্ছিক পেশি। তাহলে লেখো বহিঃস্ফিংটারটি ঐচ্ছিক পেশি দ্বারা গঠিত, ঐচ্ছিক পেশি, বহিঃস্ফিংটারটি ঐচ্ছিক পেশি দ্বারা গঠিত। কিন্তু অন্তঃস্ফিংটারটি আমাদের দ্বারা নিয়ন্ত্রিত নয়, অর্থাৎ আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বহিঃস্ফিংটারটি, অর্থাৎ আমাদের দ্বারা কন্ট্রোল। আর অন্তঃস্ফিংটারটি আমাদের হাতে নেই, ওটা ঐচ্ছিক পেশি নিয়ে নয়, ঠিক আছে। তাহলে আমাদের যে বহিঃস্ফিংটারটা সেটা আমাদের দ্বারা নিয়ন্ত্রিত, কেন? কারণ এটা ঐচ্ছিক পেশি দ্বারা গঠিত হয়, ঠিক আছে। চলো আর লাস্ট পয়েন্ট আরেকটা জিনিস লিখো, লাস্ট পয়েন্ট আরেকটা জিনিস লিখো। দেখো মূত্রাশয়ের ভিতরে, মূত্রাশয়ের ভিতরে মূত্রনালীর সংযোগস্থলে, দেখো মূত্রাশয়ের ভিতরে, মূত্রাশয়ের ভিতরে মূত্রনালীর সংযোগস্থলে, মূত্রাশয়ের ভিতরে, মূত্রাশয়ের ভিতরে মূত্রনালীর সংযোগস্থলে যে ত্রিকোণাকার অংশ থাকে, যে ত্রিকোণাকার অংশ থাকে, যে ত্রিকোণাকার অংশ থাকে তাকে ট্রাইগোন বলে, তাকে ট্রাইগোন বলে। কি বলে? ট্রাইগোন, তাকে ট্রাইগোন বলে। যে ত্রিকোণাকার অংশ থাকে তাকে ট্রাইগোন বলে। অর্থাৎ ঠিক এই মূত্রাশয় দেখো এই জায়গাটা একটা ত্রিকোণা অংশ হচ্ছে, দেখো সবাই ছবিতে আমাদের, দেখো এই যে জায়গাটা পার্টিকুলার, এই জায়গাটা দেখো একটা ত্রিকোণা অংশ হচ্ছে, দেখো এই জায়গাটা একটা ত্রিকোণা অংশ হচ্ছে, এই যে এই যে এই জায়গাটা, এই যে জায়গাটা একটা ত্রিকোণা অংশ হচ্ছে, এই জায়গাটাকে আমরা কি বলবো? ট্রাইগোন বলবো। এটাকে আমরা কি বলবো?
এটাকে আমরা বলবো ট্রাইগন। ওকে, তাহলে এই ছিল মূত্রাশয়। আচ্ছা, মূত্রাশয়ের কাজ কি? নেক্সট একটা পয়েন্ট লেখো। দেখো, মূত্রাশয় মূত্র সাময়িকভাবে জমা থাকে। মূত্রাশয়ে মূত্র সাময়িকভাবে জমা থাকে। মূত্রাশয়ে মূত্র সাময়িকভাবে জমা থাকে। ওকে, তাহলে মূত্রাশয়ের কাজ কি? মূত্রাশয়ের কাজ হচ্ছে যে আমাদের যে মূত্র উৎপাদন হচ্ছে সেটা সাময়িকভাবে জমা থাকে। তাহলে মূত্রাশয় মূত্র সাময়িকভাবে জমা থাকে। চলো, এবার মূত্রাশয়ের পর কি আছে? মূত্রনালী। এটা জাস্ট এক লাইনে আমাদের উত্তর হয়ে যাবে। নেক্সট হেডিং দাও মূত্রনালী। তাহলে নেক্সট আমাদের কি আছে? ছবিতে দেখো, নেক্সট আমাদের আছে এবং ফাইনাল সেটা হচ্ছে মূত্রনালী। তাহলে রেচন তন্ত্রটা কমপ্লিট। তাহলে এটা হচ্ছে আমার মূত্রনালী। তাহলে নেক্সট হেডিং দাও, সেটা হচ্ছে মূত্রনালী। দেখো, আমরা যদি মূত্রনালীর কথা বলি তাহলে এটা কি? লেখো, মূত্রাশয় থেকে উৎপন্ন। মূত্রনালী কাকে বলে? লেখো, মূত্রাশয় থেকে উৎপন্ন হয়, মূত্রাশয় থেকে উৎপন্ন, মূত্রাশয় থেকে উৎপন্ন, মূত্রাশয় থেকে উৎপন্ন, উৎপন্ন হয়ে, মূত্রাশয় থেকে লেখো উৎপন্ন হয়ে, মূত্রাশয় থেকে উৎপন্ন হয়ে মূত্র ছিদ্রে উন্মুক্ত হয়, মূত্রাশয় থেকে উৎপন্ন হয়ে মূত্র ছিদ্রে উন্মুক্ত হয়, মূত্র ছিদ্রে, মূত্র ছিদ্রে উন্মুক্ত হয়, মূত্র ছিদ্রে উন্মুক্ত হয় যে নলাকার অংশ, যে নলাকার অংশ, যে যে নলাকার অংশ তাকে মূত্রনালী বলে। যে নলাকার অংশ, যে নলাকার অংশ তাকে মূত্রনালী বলে। তাহলে মূত্রাশয় থেকে উৎপন্ন হয়ে মূত্র ছিদ্রে উন্মুক্ত হয় যে নলাকার অংশ তাকে বলে মূত্রনালী। ওকে, এবারে লেখো, এই নালী জনন নালী রূপেও কাজ করে। অর্থাৎ যে নালীটা মূত্রনালী রূপে কাজ করে, ঠিক সেই নালীটা জনন নালী রূপেও কাজ করে। তাহলে নেক্সট মনে লেখো, এই নালী জনন নালী রূপেও কাজ করে। এই নালী জনন নালী রূপেও কাজ করে। আর ফাইনাল এর কাজ লিখে নাও। এর কাজ কি? দেখো, মূত্রকে দেহের বাইরে নির্গত করতে সাহায্য। নেক্সট ফাইনাল এর কাজ লিখো, মূত্রকে দেহের বাইরে নির্গত করতে সাহায্য, মূত্রকে দেহের বাইরে নির্গত করতে সাহায্য করে। তাহলে এই ছিল আমাদের রেচন তন্ত্র। তাহলে রেচন তন্ত্রে প্রথমে বৃক্ক দেখলাম, বৃক্ক থেকে বার হলো গোবিনী, সেটা দেখলাম। গোবিনী গিয়ে পরে মিশলো কোথায়? তোমার মূত্রাশয়। আর মূত্রাশয় থেকে আমরা যে নলাকার অংশ পেলাম সেটা হচ্ছে মূত্রনালী। এবারে বৃক্কের আমরা স্পেশালি স্ট্রাকচার দেখলাম। বৃক্কের মধ্যে আছে কি? নেফ্রন। নেফ্রনের স্ট্রাকচার। এবারে বৃক্কের মধ্যে নেফ্রনের সাহায্যে, ভালো করে শোনো, বৃক্কের মধ্যে নেফ্রনের সাহায্যে কেমন ভাবে মূত্র উৎপাদন হবে এবং সেই মূত্র কিভাবে দেহের বাইরে নির্গত হবে, এটা আমাদের নেক্সট টপিকের। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আমরা এটা পড়বো। সেটা হচ্ছে মূত্র উৎপাদন। সবাই হেডিং দিয়ে রাখতে পারো, সেটা হচ্ছে মূত্র উৎপাদন, ইউরিন ফরমেশন, মূত্র উৎপাদন। এই একটা টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে কাউন্টার কারেন্ট মেকানিজম বলে একটা টপিক আছে সেটা। আর কিছু আমরা রোগ পড়বো, যে কি কি রোগ আমাদের হতে পারে যদি এখানে কোনো প্রবলেম হয় মূত্র উৎপাদনের ক্ষেত্রে। হ্যাঁ, আরেকটা জিনিস, মূত্র উৎপাদনের তোমার নিয়ন্ত্রণ, অর্থাৎ রেগুলেশন। তাহলে আমাদের চ্যাপ্টার, অর্থাৎ বলতে পারো পরের ক্লাসে আমরা মূত্র উৎপাদন পড়বো আর সমস্ত রোগগুলো পড়বো। আর হয়তো কিছুটা আর একটু ১ ঘন্টার আর একটা ক্লাস হয়তো লাগবে। তাহলে আমাদের পুরো যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা ওকে, মেক্সিমাম ধরতে পারো যে চ্যাপ্টারটার ম্যান যে বেস সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে মূত্র উৎপাদন আর তার সাথে আমরা রেগুলেশন গুলো পড়বো। তাহলে আমাদের চ্যাপ্টার মানে ধরে রাখতে পারো আমাদের পরের একটা ফুল ক্লাস ১ ঘন্টা কি আর ১.৫ ঘন্টার, আর তারপর আরেকটা আধা ঘন্টার, তাহলে কমপ্লিট। যদি বড় ক্লাস করি তাহলে একটা ক্লাসে হয়ে যাবে, যদি ২ ঘন্টার ক্লাস। ওকে, চলো তাহলে আজকের ক্লাসে যা যা পড়ালাম সবার ক্লিয়ার তো?